তো বাবল রেশিওতে যেটা হয়, আমি সবসময় নতুন নতুন মানুষ খোঁজার চেষ্টা করি এবং এই মানুষগুলো আমি নানা জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করি। যেমন কিছুদিন আগে আমি ব্রেন স্টেশনে একটা ইন্টারভিউতে ছিলাম, সেখানে একটা মেয়ের সাথে আমার ইন্টারভিউ করলাম। সে মেয়েটার নাম ছিল চৌধুরী মালিহা মিজান। তো সে একটা আলাপের এক পর্যায়ে বলতেছিল যে সে ঢাকা ভার্সিটিতে যখন পড়তো, সে তখন এই যে অন্ধ স্টুডেন্ট যারা পরীক্ষা দিত তাদের হয়ে পরীক্ষা দিয়ে দিত, এবং এইরকম সে 52 থেকে 54 জন স্টুডেন্টের হয়ে এই কাজটা করছে। তো এটা মানে আমি ফিল করতেছিলাম যে জিনিসটা শুনতে যতটা মানবিক মনে হয়, প্রক্রিয়াটা আসলে অতটা মানবিক হওয়ার কোনো কারণ নাই, কারণ আর একজনেরটা শুনে 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 লেখা এটা খুবই বিরক্তিকর ব্যাপার। বিশেষ করে আমি যেহেতু একসময় ট্রান্সক্রাইব করছি কিছু মানুষের ইন্টারভিউ, তো এই ট্রান্সক্রাইব করার অভিজ্ঞতাটাই যেখানে এত বিরক্তিকর, সেখানে আর একজনটা শুনে শুনে বলা, এটা মানে আমি যখন গল্পটা বলবো সেখানে মনে হয় মানবিক, কিন্তু কাজটা যে করতেছে তার জন্য মানবিক না। সো তারপরেও যে এই যে একটা মেয়ে এরকম কাজটা করলো, তখন আমি ওকে বলছিলাম যে তোমার চাকরি হোক বা না হোক তুমি আমার পডকাস্টে এসো। তো যাই হোক, সেটার পরে আজকে এই তো মালিহা আসছে। আসার পরে মনে হলো যে এই যে স্টোরিটা নিয়ে আসলে আরও অনেক ডিপ ইনসাইট থাকতে পারে। এবং আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা তো দেখাচ্ছে আগুন লাগলে সেখানে লোকজন কাজ করার চাইতে সেখানে দর্শনার্থী হিসেবে বেশি যায়, সেখানে 30 টাকার পানে 600 টাকা হয়ে যায়। সেটা আমরা রিসেন্টলি মাইলস্টোন স্কুলের ঘটনায় দেখছেন। তো এরকম একটা সময়ে যেখানে সোসাইটির মানুষজনের মধ্যে হিউমিলিটি এবং এমপ্যাথি বলতে গেলে নাই হয়ে গেছে, সেই রকম সময় এরকম একটা মেয়ে এত বছর ধরে একটা কাজ করতেছে, ওর চিন্তাটা আমার মিউজিয়ামে সংরক্ষণ করে রাখাটা মনে হলো গুরুত্বপূর্ণ। তো আলাপ শুরু করি। এই আলাপের শেষ প্রান্ত কোথায় গিয়ে শেষ হবে এখনও আমি জানি না, নানান এপিসোডের মতোই। তো মানে হ্যাঁ, প্রথমে যেটা তোমাকে আমার জিজ্ঞেস করার সেটা হলো যে এই যে এরকম একটা কাজ যে করা যায়, এটা তোমার কেন মনে হলো? কারণ তুমি তো ঠিকঠাক মতো পড়াশোনা করতেছিলা, পাশ করতেছিলা, বাসায় যাচ্ছে আসতেছিলা, খুব আরামে তো দিন যাচ্ছিল। এইটা করা যায়, এই জিনিসটা তুমি কীভাবে জানলা? আচ্ছা, প্রথমত আসলে পড়াশোনার বাইরে কিছু করার একটা তাগিদ সবসময় ছিল, যে পড়াশোনা যে শুরু করব, বিশ্ববিদ্যালয়ে আসছি, এত বড় একটা জায়গা, শুধু শিখবো, পড়বো, নার্ডদের মতো পড়ে, পরীক্ষার আগে পড়ে বা পরীক্ষায় মার্কস তুলবো, এটাই আসলে ছিল না। প্ল্যান ছিল যে কিছু অন্যরকম কী করা যায় এরকম একটা তাগিদ সবসময় ছিল। তো সবাই যেখানে হচ্ছে বিভিন্ন যেটা আর কি দরকার, যেমন মার্কেটিং বা রিলেটেড বা কালচারাল রিলেটেড এরকম টাইপের জিনিসগুলো, যেগুলো আসলে সিভি ভারী করে, এই টাইপের কাজে বেশি হচ্ছে ইন্টারেস্টেড ফিল করতো এবং ওই টাইপের ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলোতে কাজ করতো। আমার কেন জানি মনে হলো যে এরকম কি করা যায় যেটা আসলে হেল্পফুল, এবং আমি সেই ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি নিজের চোখে। শুধু আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে বা আমার নিজের উন্নতি হচ্ছে এটা না, বাকি সমাজে বলেন বা দায়বদ্ধতা থেকে, যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, এরকম একটা ব্যাপার ছিল যে সরকারের মানুষের ট্যাক্সের টাকায় পড়ছি, কম টাকায় পড়ছি, তো একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, মানুষের প্রতি। আর মানুষের প্রতি একটা এমপ্যাথি আগে থেকেই কাজ করতো। ছোটো থেকে আমি স্কুলে শুনতাম আমাকে হচ্ছে পরীক্ষার সময় খালি আমার পাশে সবাই বসতে চাইতো, কারণ আমি সবচেয়ে মানে হেল্প করতাম, খাতা পারে খুলে দেখাতাম, মানে আমার ওই যে তাগিদটা, যে হেল্প করার যে ব্যাপারটা আগে থেকেই ছিল। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মনে হলো যে এরকম কি আছে যেটা আর কি ইম্প্যাক্টফুল খুব বেশি, যেটার রেজাল্ট আমি নিজের চোখে রিয়েলাইজ করতে পারবো, দেখতে পারবো। তো সেখান থেকে ফিজিক্যালি চার্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, এবং হোলি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল তাদের নিয়ে কাজ করে, স্টুডেন্টস যারা। তো আমার বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের এক বড় আপু কাজ করতে, তার থ্রুতে আসলে দেখলাম, তাকে আমার বেশ ভালো লাগতো। সে একটু ধর্মীয় ব্যাপারে এগুলো বেশি বিশ্বাসী ছিলেন, ধার্মিক ছিলেন। তো ওই জিনিসটা থেকে দেখলাম যে উনি কি সুন্দর একটা জায়গায় কাজ করছেন। তো ওখান থেকে আর কি জানলাম। তো প্রথমে অত বেশি ডিপ থট দেই নাই যে কি তাদের স্ট্রাগল দেখবো বা শুনবো বা ওই নিয়ে কাজ করবো, ওটা অত চিন্তা করে জয়েন করি নাই। জয়েন করলাম, তার 1 বছর পরে আমি যখন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে তাদের কমিটিতে আসি ঢাকা ইউনিভার্সিটির, তখন হচ্ছে গিয়ে একদম ফার্স্ট ফরওয়ার্ড থেকে, মানে একদম ফ্রন্ট লাইনে তখন আর কি তাদের সাথে সরাসরি কাজ করা যে সকল সুযোগটা হলো, তখন আর কি মনে হলো যে না, ভুল জায়গায় আসিনি। এমন জায়গায় আসাটা আসলে অনেককে অনেক, যে আমি হয়তো প্রিভিলেজড, আন্ডার প্রিভিলেজড, বা আমি যে এই জায়গায় আছি ওটা আসলে নিজের রিয়েলাইজেশন যে না, আমি এই জায়গাটায় আছি কিন্তু সে তো ওই জায়গাটা পাচ্ছে না,
কিন্তু এই যে একটা নিজের প্রতি একটা স্যাটিসফ্যাকশন বা সৃষ্টিকর্তার প্রতি একটু কৃতজ্ঞতা ওই জায়গাটা আর কি আসে। তো জিনিসটা আর কি তখন আর কি মানে মনে হলো যে না, ভালো জায়গায় ভালো কাজ, এটাই। তোমার এখানে আলাপ থেকে আমার দুটা ভাবনা মাথায় আসছে। প্রথম কথা হলো যে তুমি বলতেছিলা যে ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় পড়ছো। তো তুমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাই ট্যাক্স ভ্যাট এগুলো বুঝতা? তো তোমার এই যে কথাটা, এইটা কি পরবর্তীতে ফেসবুকে লোকজন যে বলে সেইখান থেকে এই ইন্সপিরেশনটা আসছে? আর একটা বিষয় হলো যে মানুষকে হেল্প করার সবচেয়ে রেডিমেড যে পদ্ধতি সেটা হচ্ছে ব্লাড দেয়া। তো তোমাদের ভার্সিটিতে বাঁধন বলে একটা সংগঠন আছে, সেখানে এরকম বহু স্টুডেন্ট আছে 100 বার 150 বার ব্লাড দিয়ে ফেলছে। ব্লাড দিলে ওটা কিন্তু সহজ আসলে, মানে তুমি যে কাজটা করো ওইটার চেয়ে তো অনেক বেশি সহজ। এবং ব্লাড দেওয়ার পরে তুমি যে এই যে মানুষের জন্য কিছু একটা করছো, ভালো লাগা, ওই বয়সের একটা স্টুডেন্টের জন্য এটাই তো অনেক বড় কিছু। তাহলে প্রথম কথা হচ্ছে যে ব্লাড দেওয়ার মতো এই কাজটা বদলে এইটার মাথায় আসাটা কীভাবে মানে হলো? আর দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্সের যে কথাটা বললা, এইটা কি এই ফেসবুকের প্রভাবে এই ভাবনা মাথায় ঢুকছে? না আসলে তখন তো আসলে ফেসবুক, আমরা যখন ভার্সিটিতে পড়ি তখন আমার হাতে ওরকম স্মার্টফোন ছিল না। তুমি তো এমন কোনো সিনিয়রও না মানে যেভাবে বলতেছো যে না না, হ্যাঁ অনেক সিনিয়রও না। ওই সময় অনেকের স্মার্টফোন ছিল, বাট আমার ছিল না। আমি ফেসবুক হচ্ছে কম্পিউটারে বসে চালাতাম। তো ওরকম যে অ্যাভেলেবেল একটা সময় আমরা ভার্সিটি শেষ হচ্ছে, বাসায় যে তারপরে পিসিতে বসছি, কম্পিউটার খুলে দিয়ে ফেসবুকে ঢুকছি। তারপর 1 বছর পরে হয়তো ফোন আসলো, মোবাইল আসলো আমার হাতে, স্মার্টফোন। তাও যাই হোক, কিন্তু হ্যাঁ ব্লাড দেওয়ার যে ব্যাপারটা, ব্লাড যে আমি দেওয়ার চেষ্টা করিনি তা না, আমিও চেষ্টা করেছি প্রাথমিকভাবে। ব্লাড একজনকে, ইবনে সিনা একজন ভর্তি ছিলেন, ব্লাড দিতে গিয়েছি। রক্ত পরীক্ষা করে দেখা গেলো আমার হিমোগ্লোবিন 11, যেখানে 13 থাকতে হবে। আমার হিমোগ্লোবিন এখনও কম, যখনই টেস্ট করি 11 নিচে থাকে, 10 11। এইটার জন্য আমি ব্লাড দিতে পারি না। আদারওয়াইজ আমি হয়তো বা এটাতেও ছাড়িয়ে যেতাম সবাইকে, এটা পারি না, এটা যেহেতু অপারগতা আছে, তো এই জন্য। আর হচ্ছে ট্যাক্সের যে ব্যাপারটা, এটা আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো বুঝতামই না কি হচ্ছে না হচ্ছে। থার্ড ফোর্থ ইয়ারে যে একটু বুঝতে পারি, রিয়েলাইজেশন ব্যাপারটা আসে যে না, আমরা এখানে এত কম টাকায় পড়ি, তার মানে ভর্তুকি দেওয়া হচ্ছে, আমরা যে এখানে হলে থাকছি ওখানে ভর্তুকি দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারগুলো তখন আসে যে ট্যাক্স দেওয়া হয়, তারপর সরকারি বিশ্ববিদ্যালয় এভাবে পড়ে। ফেসবুক তো মানে ফেসবুক থেকে তো এখনও তো এরকম আসে, কিন্তু না তখন আর কি ওইটা যে ফেসবুক থেকে শিখেছি তা না, আমরা কথা বলতাম, আলোচনা করতাম বিভিন্ন বিষয় নিয়ে। তো এই জিনিসগুলো আসতো মাথায়, একটা ব্যাপার ঘুরতো যে কিছু তো মানে দায়বদ্ধতা থাকেই। মানে এটা কি মানে ফ্রিতে অনেকে স্কলারশিপও পায়। তো এই জিনিসগুলা যে না, কিছু তো জায়গা আছে, আমরা কিছু করব। অনেকে তো বলে সরকারি চাকরির জন্য একটা বেশি আমার তোমার এই বক্তব্যটা এক ধরনের পপুলিস্ট বক্তব্য। এই কারণে বলতেছি যে তুমি ঢাকা ভার্সিটিতে পড়ছো, আমি বুয়েটে পড়ছি, ফলে আমরা সাবসিডিতে দিয়ে পড়ছি, আমরা ট্যাক্সের টাকায় পড়ছি। এই যে একটা নেগেটিভ যে ধরো ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, এআইইউতে পড়ছে, ওর কি মানে বাবার টাকায় পড়ছে, ব্যাপারটা এরকম, মানে ওর কোনো দায়বদ্ধতা নাই না আছে। তো আলটিমেটলি এই যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের আলাদা করে ট্যাক্সের টাকা, এটা তো অনেকটা এরকম যে তোমাকে আমি উপকার করলাম, উপকার করার পর তোমার খোটা দিলাম যে আমি ওটা না করলে কিন্তু হইতো না। বা তোমার আমি বাসায় এনে খাওয়াইলাম, তুমি বললাম, তারপর তোমার খোটা দিচ্ছি যে আমি যদি তোমার বাসায় একবেলা না খাওয়াইতাম তাহলে তো খাইতে পারতো না। তো তোমার এই যে এই বিষয়টা বারবার বলা, এটা কি তোমার কি মনে হয়, মানে এটা কি এক ধরনের বাঙালিদের ছোট লোকের মানসিকতা, নাকি এটাই আসলে এভাবে বারবার মনে করা দেওয়া উচিত? আদারওয়াইজ এনএসইউ বা ব্র্যাকের ছেলেপেলেরা বাপের টাকায় পড়ছে, ওর বাবা তো কোথাও না কোথাও ট্যাক্স দেয়। তো মানে যেহেতু ওই ওর বাবা ওইটা অ্যাফোর্ড করতে পারে, তার মানে ওর বাবা ইনকাম বেশি করে, মানে ওর বাবা ট্যাক্স তো নিশ্চয়ই বেশি দেয়, তাই না? সো তাহলে এই যে এই ক্যাটাগরাইজেশন, যদিও আমাদের আলাপে এই প্রসঙ্গটা সরাসরি কোরিলেটেড না, কিন্তু এটা আবার কোরিলেটেড এই কারণে যে যখন আমরা এই মানবিক দৃষ্টিকোণের ব্যাপারটা বলতেছি, সেইখানে মানবিকতার সাথে মানবিকতার অ্যাঙ্গেলটাও খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি এই কনটেক্সটটাতে এমফাসাইজ করতেছি। আচ্ছা হ্যাঁ, এবার বলো। না, আমরা যখন ভার্সিটিতে পড়তাম, আমরা যখন গল্প করতাম, কথা বলতাম, আমাদের বেশিরভাগ সময় এই জিনিসটা উঠতো যে আমরা কি করব। আমাদের বেশিরভাগ ফ্রেন্ডরাই বলতো যে আমরা সরকারি চাকরি করব। সরকারি চাকরি করলে এখানে তো আসছি জনগণের সেবা করতে, এখানে জনগণ আমাদের ট্যাক্সের টাকায় আমরা পড়ছি, সরকার আমাদেরকে এখানে করছে, ফ্যাসিলিটেশন দিচ্ছে। এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার তো আসলে আমাদের মানে নাই, মানে সেরকম আসলে প্রিভিলেজ না, আমরা জায়গা থেকে আসি নাই। তো যেই রকম আমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি, আমরা যে পড়ার সুযোগ পাচ্ছি, তো আমাদের তো আসলে করা উচিত
মানে দায়বদ্ধতা আছে আমাদের সমাজের প্রতি, জনগণের প্রতি, ওই জায়গাটা বারবার মানে আমাদের ওই সময় বারবার এই জিনিসটা ছিল। এবং আমার ফ্যামিলিও জানে যে আমি কি করব সংস্কৃত থেকে পড়ে, আমি টিচার শুধু হতে চাই না, আমি আর ডিফারেন্ট কিছু হতে চাই। এটার জন্য আমি অনেক স্ট্রাগল করছি, আমি কি করা যায় যেটার জন্য আমি আরও 10-5টা মানুষকে উপকার করতে পারবো বা তাদের লাইফ চেঞ্জ করতে পারবো। তো এই জিনিসটা আমার সবসময় থটটা কাজ করতো। এটা এমন না যে তারা আমি ট্যাক্সের টাকায় পড়েছি সরকারের বা তারা পড়তে পারে নাই, সে ব্যাপারটা এরকম না। কিন্তু আমার আসলে থটটা আসলে মানে ন্যাচারাল, এটা আসলে ভেতরেই কোনো একটা জায়গায়, মনের কোথাও জায়গায়, মাথার কোনো একটা জায়গায় একদম বদ্ধপরিকরভাবে আটকানো, যে কুঠুরিতে ওইটা থেকে আমি বের হতে পারি নাই। এখনও পর্যন্ত আমার মাথায় ওইটাই কাজ করে যে আমার কিছু একটা করতে হবে, কিছু একটা ইম্প্যাক্টফুল কিছু করতে হবে, যে ওই জিনিসটা এখনও আছে। এটা ওকে, তাহলে একটু কেতাবি ধরনের জিজ্ঞাসা করি যে একটা কাজ ইম্প্যাক্টফুল কিনা, এটা আসলে তোমার নিশ্চয়ই কোনো একটা ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটরগুলো ফিল আপ করলে ওইটাকে ইম্প্যাক্টফুল বলা যায় অথবা যায় না। আচ্ছা, তো একটা মানুষ আসলে লাইফে কয়টা ইম্প্যাক্টফুল কাজ করতে পারে, এটা হচ্ছে প্রথম জিজ্ঞাসা তোমার কাছে। আর তার কোন কাজগুলো ইম্প্যাক্টফুল, এইটা কি সমকালে বোঝা যায় নাকি অনেক দিন পর এটা ফিল করা যায়? লাইক তুমি এই যে এত জন মানুষের করছো, চোখে দেখে না তাদের হয়ে যে পরীক্ষা দিচ্ছ, এটা কি তুমি ওই সময় বুঝতে পারতেছিল এটা একটা ইম্প্যাক্টফুল, নাকি এতদিন পরে যখন তুমি দেখা যায় এত 52, 53 জন 54 জন দিয়ে ফেলছো একটা নির্দিষ্ট সময় পরে, তারপরে সেটার ইম্প্যাক্টটা ফিল করতেছো? আচ্ছা, আগে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিই যেহেতু একদমই প্রাসঙ্গিক এটার সাথে। তো আসলে কিছু কিছু ইম্প্যাক্টফুল কাজগুলো আসলে কতটুকু সময় পর বোঝা যায়, এটা আসলে দুইভাবে অ্যান্সার দেওয়া যায়। একটা হচ্ছে গিয়ে আমি সাথে সাথেই অনুভব করতে পারছি, যেমন শ্রুতি লেখক যাদের হতাম তারা তাদের স্ট্রাগল লাইফ, তাদের হার্ডশিপ এগুলোও শুনেছি। যখন শুনতাম তখন মনে হতো তারা একটা রিলিফ পেলো কাউকে বলে। এমন না যে তারা সবাইকে বলছে, কারণ শোনার মানুষও কম তাদের জীবনে থাকে। তো বিশ্ববিদ্যালয়ের জীবনে একজন হচ্ছে গিয়ে আমার সাথে পরিচিত হলো, একজন দৃষ্টিহীন শিক্ষার্থী, সে নিজের কথা বলছে। তো ওই সময়ে তার রিলিফ পাওয়ার যে ব্যাপারটা, এটা এক ধরনের হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে না, আমি যে শুনলাম মনোযোগ দিয়ে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা একটা ব্যাপার। আবার লেখা যখন শেষ করি, লেখা শেষের পর একটা সময় যখন রেজাল্ট আসে এবং সে যখন ফোন দিয়ে বলে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, এইরকম CGPA পেয়েছি, ওটাও একটা মানে একটা বয়স, একটা সময় পরে শুনছি, ওটাও একটা রিলিফ, ওটাও একটা ভালো লাগা কাজ করে। সো ইম্প্যাক্টফুল ব্যাপারগুলো, ইম্প্যাক্টফুল আসলে অনেকভাবেই আর কি ডিফাইন করা যায়, যে এটা সময়টা আসলে সাথে সাথেও পাওয়া যায়, আবার একটা বেশ সময় পরও পাওয়া যায়। আমি হচ্ছে গিভ বাংলাদেশ নামে ফাউন্ডেশনেও কাজ করেছি, ওখানে বিভিন্ন প্রজেক্ট ছিল। প্রজেক্ট কন্যা নামে একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি, ওখানে আমি মূলত কাজ করেছি। কিন্তু গিভ বাংলাদেশ ফাউন্ডেশনে আরও বেশি প্রজেক্ট আছে, প্রজেক্ট ফলন, তো প্রজেক্ট অম্বু, এরকম পানি নিয়ে কাজ করে, কৃষকদের নিয়ে কাজ করে প্রজেক্ট ফলনে। তো ফলনে যেটা হয় যে আমরা হচ্ছে কি কৃষকদের সার্ভে করতাম। ফলন কি এসিআই এর? না, এসিআই না, ওটা আলাদা, কি বাংলাদেশ ফাউন্ডেশনের আন্ডারে একটা প্রজেক্ট ফলন। তো ফলনে হচ্ছে গিয়ে কৃষকদের আমরা হচ্ছে সার্ভে করতাম, তারা কি কি ফসল হচ্ছে ফলাচ্ছে, কোন সময় কি করছে না করছে, ফ্যামিলি সব কিছু নিয়ে। তো তারপর হচ্ছে কি তাদেরকে আমরা কৃষি মানে ফসল ফলানোর জন্য যে বীজ দেওয়া, সার দেওয়া, এই জিনিসগুলো আমরা দিতাম। তাদের মার্কেট থেকে যে প্রাইসে, সেই প্রাইসে যে কম প্রাইসে দিতাম, এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করতাম। ইভেন তো আমরা যে মাটিতে যারা ফসল ফলাবে ওটা উপযুক্ত কিনা, টেস্টিং থেকে শুরু করে সব কিছু আমরা সেই সার্ভিসটা প্রোভাইড করতাম। তো তারপরে একটা সময় যে তারা যে ফসল বৃদ্ধি, মানে ফসল দ্বিগুণ হচ্ছে, বা বন্যা, ওদের তো উত্তরবঙ্গ এলাকায় আমরা কাজগুলো করেছি, তো বন্যার সময় যে ফসলগুলো ফলানোর ফলে তারা হবে না, হার্মফুল হবে না, বা তারা ক্ষতির শিকার হবে না, তো এই ব্যাপারগুলো আর কি। তো ওইটাও কিন্তু ইম্প্যাক্টটা অনেক পরে, যে যখন কাজ করছি, সার্ভে নিচ্ছি, কাজ করছি, যাচ্ছি, অনেক পরে যে ইম্প্যাক্টটা টের পাচ্ছি। তো এইটা আর কি, যে সময়কাল একটা বললাম আর কি উদাহরণ। প্রথম প্রশ্ন জানি কি ছিল? ওই যে মানে একটা কাজ যে ইম্প্যাক্টফুল, সেটার তোমার কোনো কল্পিত বা সদ্ভাবিত ইন্ডিকেটর আছে কিনা? আচ্ছা, ইন্ডিকেটর না, ওরকম নাই। আমার কাছে মনে হচ্ছে যে ওই মানুষটা উপকৃত হচ্ছে কিনা। তো উপকৃত হয়, এটা একটা ইন্ডিকেটর। হ্যাঁ, এটা একটা ইন্ডিকেটর। উপকৃত হচ্ছে কিনা, তার লাইফের কোনো চেঞ্জেস আসছে নাকি, পরিবর্তন হচ্ছে কিনা, নাকি আগের জায়গায় থেকে যাচ্ছে, মানে একটু আগাচ্ছে কিনা, মানে আমার দ্বারা তার লাইফে কোনো পরিবর্তন আসছে কিনা, অবভিয়াসলি পজিটিভ এটা। এবং প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে তো তারা তো সবাই প্রান্তিক জনগোষ্ঠী, তো আমার সবসময় মাথায় চিন্তা ছিল প্রান্তিক জনগোষ্ঠীরা আগাবে, তাদের নিয়ে কিছু করা, তাদের কথা শোনা। মানে একটা ওয়ার্কশপ নিলাম, প্রজেক্ট কোনো একটা ওয়ার্কশপ নিলাম, তারপর একটা মহিলা এসে আমাকে তার
হিস্ট্রি বললো যে এই সমস্যা হয় আমার, ওইটুকু শুনেও আমার কাছে মনে হয় যে না, এটাও আমি তাকে কিছু অ্যাডভাইস দিলাম, এটাও তার লাইফে কিছু ইম্প্যাক্ট রাখতে পারে। তো ওইটাই মানে এরকম ছোটো ছোটো অনেক কিছু হতে পারে যেগুলো আসলে ইম্প্যাক্টফুল। আমার ইন্ডিকেটর আসলে মনে হয় যে তার লাইফে কোনো পরিবর্তন আসলো কিনা। হ্যাঁ, মানে তার লাইফে কোনো পজিটিভ চেঞ্জ আসছে কিনা। হ্যাঁ, পজিটিভ চেঞ্জ আসছে কিনা, ওইটাকেই তুমি ইন্ডিকেটর হিসেবে ধরছি। ওকে, ফাইন। তো এবার একটু আনপপুলার পয়েন্ট থেকে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমাদের ভার্সিটির তো তুমি জানো যে আমাদের ছেলেপেলে প্রায় 40-50% ছেলেপেলে দেশের বাইরে চলে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয় যে ওই আমাদের ছেলেপেলে যখন সেকেন্ড ইয়ারে ওঠে তারা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য, সিভিতে মেনশন করার জন্য তারা নানা ধরনের ক্লাবিং করে, সোশ্যাল ওয়ার্ক করে, যাতে করে ওগুলা সিভিতে ইয়েতে যখন সে করে প্রফেসরকে ইমেল করে এগুলো সে দেখাইতে পারে, এগুলো তার পোর্টফোলিওতে ইম্পর্টেন্ট হয়। তো যদিও তোমার এই কাজগুলো খুবই উপকারী এবং চার্মিং, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে কি তোমার ওইরকম কোনো জিনিস কখনো কাজ করতো যে এটা আমার সিভিতে অ্যাড করার জন্য খুব ভালো একটা ব্যাপার হবে, বা যদি আমি ভবিষ্যতে এনজিও সেক্টরে কাজ করতে যাই বা বাইরে পড়তে যাই সেক্ষেত্রে এটা একটা ব্যাপার হবে, এরকম কোনো ব্যাপার কাজ করছে? মাঝে মধ্যে কাজ করেছে, এমন না যে কাজ করেনি, মিথ্যা বলবো না, প্রভাব ইনফ্লুয়েন্স ছিলই যে সবাই তো এরকম করে, এরকম করবো না কেন। তখন ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ছোটো ছিলাম, তো তখন আসলে এরকম থটস আসতো। তো আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন আসলে মনে হতো যে এগুলো আসলে কোনো যুক্তহীন ব্যাপার আসলে, কারণ আমি যাই করব আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, তা আমি নিজে তখন স্যাটিসফাইড হইতাম বলেই করতাম। আমাকে তো বাসা থেকে বলা হতো তুমি কেন যাও, তুমি কেন করো, কিন্তু আমি আসলে শুনতাম না। আমি মনে করতাম কেন করব না, কেন, আসলে সমস্যাটা কোথায় আসলে। আর আমার দ্বারা তো তারা হেল্পফুল হচ্ছে, তারা জিনিসটা আসলে তাদের জন্য করার ফলে তারা কিছু শিখছে, কিছু জানছে, তো সমস্যা কোথায়। তো আমি তখন চিন্তা করতাম না যে আমার সিভিতে লিখলে কি এমন হবে, বা আমার সিভিতে এখনও আছে, বাট সিভিতে যাই লিখি না কেন, যে এখন বর্তমান অবস্থা দেখে বলি, চাকরি করতে গেলে তো রিলেভেন্ট জিনিসগুলো দেখে, ওরা পিছনের পেজে দেখি না আমি কী করে আসছি, কয়টা অ্যাওয়ার্ড পাইছি, কী করছি, দেখে, ওনাকে জিজ্ঞাসা করে না, দেখে যে আমার যে কাজে যাচ্ছি ওই রিলেভেন্ট সাথে যে চাকরি এখন করি বা আগে যেখানে করেছি ওইটার সাথে রিলেভেন্স রেখেই কোয়েশ্চেন করে। আমি বোধহয় তোমার ইন্টারভিউতে এগুলো একটাও না জিজ্ঞেস করে কিছু, তাই না? ওটাই বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে, যে জিজ্ঞেস করে না, এখনও করে না। তো যারা দেখবে, যারা শুনবে, তারা অবশ্যই বুঝবে যে আসলে যতই ভলান্টারি সার্ভিস করি না কেন, ওগুলো আমার এক্সপিরিয়েন্স বাড়াবে ঠিকই, কিন্তু রিলেভেন্সি যদি না থাকে জবের সাথে, চাকরির ইন্টারভিউতে আমি ফেল। ওকে, তো যদি আমার আগের পয়েন্টটাকে আমি রেফারেন্স ধরি, সেটা যদি শুধুমাত্র সিভির জায়গা হইতো তাহলে হয়তো 2-3টা করে আর করতাম না, কিন্তু 54 মানে তো একটা বড় সংখ্যা। তার মানে এটা তোমার এক সময় একটা অ্যাডিকশন হয়ে গেছিল, তাই না? না করলে ভালো লাগতো না। হ্যাঁ, মানে অ্যাডিকশন ছাড়া তো এতগুলো করা সম্ভব না। তো অ্যাডিকশনটা কিভাবে হলো? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি যখন এক্সিকিউটিভ কমিটিতে আসি পিডিএফে, তারপর হচ্ছে কি আমাকে রাইটার ব্যাংকের ফ্যাসিলিটেটর, রাইটার ব্যাংক বলছে যেখানে রাইটার পাওয়া যায় ব্যাংক, তো রাইটার ব্যাংকের ফ্যাসিলিটেটর, কোঅর্ডিনেটর বানানো হয়। তো আমাকে প্রথম যে কাজটা দেওয়া হলো যে আপনি হচ্ছে আমাদের ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টদের কল করবেন, কল করে জানাবেন যে আপনি পিডিএফের এরকম কাজ করছেন ফ্যাসিলিটেটর, তাদের যখন রাইটার লাগে তখন, মানে তাদের যখন পরীক্ষা আসবে, পরীক্ষায় যখন স্ক্রাইব রাখবে রাইটার, তখন যেন আপনার সাথে যোগাযোগ করে, বা পরীক্ষার আগে যেন আপনাকে রুটিনটা দেয় যে এই তারিখে পরীক্ষা, আপনি ওইভাবে হচ্ছে আমাদের ভলান্টিয়ার দিয়ে বা আপনি নিজে মানে খোঁজ করবেন যে কারা হচ্ছে ফ্রি আছে বা এরকম। তো এরকম হচ্ছে কি যেন তাদের সাথে কথা বলি, সবার সাথে কথা বলতে বলতে 2-3 জনের সাথে বেশি আলাপ হয়, আলাপটা দীর্ঘ হয়, তাদের জীবনের হার্ডশিপ, তাদের জীবনের স্ট্রাগল, ওগুলাও বলে কীভাবে উঠে এসেছে, এখানে কি করেছে, ব্রেইল পড়া, ব্রেইল বই পড়া বা ব্রেইল বই প্রুফ রিড করা, অনেক ধরনের তারা কাজ করে এসেছে, টাকা জমিয়ে, টাকা পড়ে, মানে অনেক ধরনের এগুলো শুনি। তো শোনার পর মনে হলো যে এদের জন্য তো আসলে ডিফারেন্ট কিছু আসলে কি করা যায়। তো তাদের কথা শোনা ছাড়াও তো শ্রুতি লেখকের যে ব্যাপারটা, এটা আসলে যখন নিজে হচ্ছে খুঁজি কাউকে পাই না, তখন যে আসলে নিজের যে মানে নিজের মনে হচ্ছে মানে আমারই খারাপ লাগছে যে আমি তার জন্য কিছু করতে পারছি না। তখন আমি এমনও হয়েছে যখন খুঁজে পাচ্ছি না, তখন হচ্ছে কি নিজে যে স্যারের সাথে কথা বলে যে স্যার আজকে ক্লাসটা একটু হচ্ছে বা প্রেজেন্ট দিয়ে চলে যেতে হচ্ছে, তো নিজে যে হচ্ছে পরীক্ষা দিয়েছি এরকম। আবার হচ্ছে যখন ম্যানেজ করে দিয়েছি, ঠিকঠাক সময় মতো রাইটার পৌঁছায় নাই, ওই দিক দিয়ে ফোন কান্নাকাটি, আপু আমার রাইটার এখনও আসে নাই, 10টা বেজে গেছে, 10:15 বাজে, 15 মিনিট শেষ। আমি বলছি তাহলে কি আমি আসবো? আপু আপনাকে তো নিবে না,
কারণ আমি হচ্ছে সিনিয়রদের নেওয়া যায় না। তো তারপর কোনো না কোনোভাবে ম্যানেজ হয়। তো আসলে মনে হতো যে মানে ওর কি কলেজে ছিঁড়ে যায়, আমরাই কলেজে ছিঁড়ে যাচ্ছে যে ও হচ্ছে পরীক্ষায় দিতে পারছে না, বসতে পারছে না। তো এই যে মানে সমস্যাগুলা সলভ করা, কিভাবে কি করা যায়, আধা ঘন্টার সময় ওদের এক্সট্রা পায় ওরা পরীক্ষা শেষে, এটা নিয়েও আর কি অনেকের অবজেকশন ছিল যে ওরা কেন পাবে। তো এই জিনিসগুলো তো সবসময় মানে অ্যাডিকশনের কথা বলছেন, তো দেওয়ার পর একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো যে ও তো লিখতেই পারতো না, আমি যদি পরীক্ষা নিতাম বা ম্যানেজ করে না দিতাম তাহলে তো ও লিখতেই পারতো না, ও পরীক্ষায় দিতে পারতো না। তো লিখে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট আনানো এবং শুনে শুনে সুন্দর করে জিনিসগুলো, অনেকে খুব ভালো পড়াশোনা করতো, আবার অনেকে হচ্ছে মোটামুটি বলতো লিখে শুনে লিখতাম, একটু কষ্ট হতো। কিন্তু যারা খুব পড়ুয়া এরকম আছে অনেকে খুব ভালো, তারা হচ্ছে তাদের পরীক্ষা দিতে খুব ভালো লাগতো, খুব স্যাটিসফ্যাকশন বেশি কাজ করতো যে না ভালো করে লিখছি সুন্দর করে। আবার পেজও নিতাম, আমি লিখতাম বেশ বড় বড় করে পেজ নিতাম, তো তারাও খুব খুশি হতো যে আপনি তো বেশ বড় বড় করে চাটান, মনে হয় বেশি পেজই লাগে। তো এটাই তো শুনে শুনে লিখে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো, ওটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে এদের পরীক্ষা কি আলাদাভাবে হইতো? কারণ সে যদি ওই প্রশ্ন বলে আশপাশে যারা পরীক্ষা তারা তো শুনে ফেলবে, তাহলে এদের পরীক্ষাটা কিভাবে না, এদের পরীক্ষা যেটা হতো মিড টার্ম কিছু দিয়েছি, মিড টার্মটা আবার নর্মালি সবার সাথেই হতো, কিন্তু একটু দূরে বসতো তারা, হ্যাঁ, যেহেতু শুনে শুনে লিখতে হয়তো লাস্ট বেঞ্চে বসতো, আলাদাভাবে বসতো, আস্তে আস্তেই বলতো। আর হচ্ছে যেগুলো ফাইনাল পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষাগুলো একদম আলাদা দূরে 2-3 জনের 2-3টা হচ্ছে রো পার করে দেন, মানে আশেপাশে কেউ নাই, কারো থেকে হেল্পও সে নিতে পারবে না এরকম। তো আলাদা বসতে শুনতে পারতো না আর কি কেউ। কিন্তু হ্যাঁ, আমাকে খুব ক্লোজলি মানে দেখতে হতো যখন, সে খুব ক্লোজলি এসে মানে পাশেই তো বসতো, তো এসে মানে শুনতাম, এই করতাম ওরকম আসলে করে। এই ক্ষেত্রে আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তুমি তো ওই সাবজেক্ট সম্পর্কে তোমার কোনো নলেজ নেই, তাহলে জীবনে প্রথমবার একটা লাইন শুনে ওইটা তুমি রিপ্রোডিউস কিভাবে করতে, এইটা তো একটা বিশাল চ্যালেঞ্জ। এটা একটু আমাকে তো যে কি বললেন আরেকবার বলেন এরকম। তো অনেক যেমন ইতিহাস না, দর্শন, ও বাবা, মাস্টার্স একজনের পরীক্ষা দিয়েছিলাম, দর্শনের এত কঠিন কঠিন টার্ম আমি বারবার জিজ্ঞেস করতাম যে এটা কি ঠিক, আপনি লিখেন, মানে বানানো, আমি বলতাম যে এটা কি বানান কি, হ্যাঁ। তো কষ্ট হতো, কিন্তু ওই 4 ঘন্টা দিয়েছিলাম আমি দর্শনের পরীক্ষাটা, 4 ঘন্টা মাঝে মধ্যে আমার ঘুম চলে আসছিল যে লিখতে লিখতে, আমি মানে কয়েক সেকেন্ড ঘুমিয়ে গেছিলাম এরকম লিখতে লিখতে, বাট তাড়াতাড়ি উঠে তারপর, বাট হ্যাঁ 0.5 ঘন্টা 40 মিনিটের মতো সময় পেতো তারা, লাস্টে শেষ করতে পারতাম ঠিকঠাক মতো, কোনো প্রশ্ন ছেড়ে আসেনি এরকম। সে নিজের আইডিয়া দিয়ে, বা যেটা খুব কঠিন কমন পড়ে নাই, নিজের আইডিয়া দিয়ে গুছিয়ে বলতো। তো হ্যাঁ এরকম যে প্রথম একটু লাগতো যে কি বলছে, বাট হ্যাঁ পরে আসলে টুকটাক আসলে নতুন অনেক কিছু শিখেছিলাম, 2-1টা ওয়ার্ড আর কি লিখতে গিয়ে, মানে আমার তো তাড়া থাকতো যে আমার কোয়েশ্চেনগুলো কমপ্লিট করতে হবে, 4টা 5 যে কয়টাই প্রশ্ন থাকবে কমপ্লিট করতে হবে, টার্গেট থাকতো। আমি বলতাম যে এই প্রশ্ন আসছে, কোনটা লিখবো, 1 নাম্বার 2 নাম্বার বলতাম, পরে আগে পুরা প্রশ্ন পড়ে শোনাতাম, বলতাম 3 ঘন্টা বা 4 ঘন্টার সময় এই মার্কস এটা বলে শোনাতাম। তারপর আস্তে আস্তে আবার মাঝে মধ্যে সে বলতো প্রশ্নটা যেন কী ছিল, আবার প্রশ্ন ব্যাক করতাম, মানে এরকম। মানে ব্যাপারটা আসলে ছিল যে তার আগাতা পরীক্ষা দিয়ে তার একটা ভার্সিটি লাইফ শেষ করতে হবে, তার একটা মাধ্যম, আমি ওই মাধ্যমটা কত বেস্টভাবে সে পায় ওইটাই আমার টার্গেট ছিল, যে ওই টাইমটায় আমি এইটুকু দিচ্ছি পুরোপুরি যেন। এবং সবচেয়ে বড় কথা যে পরীক্ষা দেওয়ার আগে আমার হচ্ছে আমার আইডি কার্ড, তারপর আমি কোথায় পড়ছি ওটা থেকে পারমিশন নিয়ে, তারপর হচ্ছে এই জিনিসগুলো ফর্মালিটি থাকে, এবং আমি যে তার যে জুনিয়র এটাও আসলে দিতে হয় যে প্রুফ যে আমি জুনিয়র, তো আমি পরীক্ষা দিতে দেওয়ার জন্য পারমিশনটা নেওয়ার জন্য। তো এই জিনিসগুলো, এবং আমি যে 4টা পরীক্ষায় দিচ্ছি এটা, তো ওই জিনিসগুলো ফর্মুলা ফিল আপ করে, এবং ভার্সিটি কর্তৃপক্ষ টিচাররাও খুব বেশি আসলে এখানে আসলে হেল্পফুল ছিলেন, তাদেরকেও আসলে বেশ কেয়ার করতেন, তাদেরকে দেখতেন ওভাবে। তো আসলে জিনিসগুলো আসলে ছিল সহজ। তোমার এই 54 জন ক্যারেক্টারের সবাই তো ঢাকা ভার্সিটির? হ্যাঁ, সবাই ঢাকা ইউনিভার্সিটির। তো এত স্টুডেন্ট যারা এই ঢাকা ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে করছে, এরা অ্যাডমিশনের সময় পরীক্ষাটা কিভাবে দিচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে এরা পড়াশোনাটা কিভাবে করছে? এক্স্যাক্টলি, আসলে তারা পরীক্ষা দিয়েছে শ্রুতিলেখকের সাহায্যেই। আমাদের ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কিছু ফর্মুলা আছে, এবং ওই পলিসি অনুযায়ী যে যদি শ্রুতিলেখক আনতে হয় তাকে কী ধরনের পড়াশোনা, বা সে এসএসসি হবে বা এইচএসসি হবে এরকম,
কিছু গাইডলাইন থাকে, সেই প্রুফ দিয়ে তাদেরকে ওই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন তো সেই নেয়, শিক্ষার্থীই নেয়, জাস্ট ওর প্রুফটা যে সে হচ্ছে গিয়ে এই ক্যাটাগরির, এটা ফিল আপ করতে হয়। তো ওইভাবে এনে পরীক্ষা দেয় তারা। পড়াশোনাটা হয় পুরাপুরি রেকর্ডারের সাহায্যে, শুনে শুনে। তো অনেকগুলো রেকর্ড করেছি, আবার অনেক ভলান্টিয়ার ছিল, তারা রেকর্ড করে দিত। আমি ভলান্টিয়ারকে চিনি যারা প্রেসিডেন্টও হয়েছে ঢাকা ইউনিভার্সিটি পিডিএফের মেয়ে, তারা হচ্ছে পুরা বই, বিসিএস এর বই বলেন বা যে কোনো একাডেমিক বই বলেন, পুরো হচ্ছে রেকর্ড করে তাদেরকে দিত এবং তারা শুনতো, শুনে শুনে করতো। বিকজ ব্রেইল কিন্তু আমাদের একটা একাডেমিক বইও ব্রেইল ছিল না, সম্পূর্ণ মোবাইল, ইভেন তো তাদের হচ্ছে ফোন ইউজ করতে ওরা দেখতে পারতো না। স্মার্টফোনে একটা হচ্ছে গিয়ে পার্ট আছে যেখান থেকে আসলে সেটিংস থেকে আপনি হচ্ছে এটা অডিও করে দিতে পারেন। তো ওটা শুধু যা আপনি প্রেস করছেন সব হচ্ছে অডিও বলছে। তো ওইখান থেকে শুরু করে তো শোনা, ওদের আসলে দৃষ্টিটা নাই, তো সব কিছু ওদের প্রখর থাকে, ইন্দ্রিয় থেকে সব ইন্দ্রিয়গুলো সচল থাকে। তো সব বই খাতা বইপত্র, ইভেন তো স্যার যে কথা বলছে লেকচার দিচ্ছে ওটাও রেকর্ড থাকে, সবই রেকর্ডে ওরা থাকে। এবং ফোনের এই জন্য ভালো একটা ওদের জায়গাও রাখা লাগে ফোনে, এবং যা কথা বলে ওরা সব রেকর্ডে। হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস, সব ভয়েসে তারা বেশি কথা বলে। আর যখন ক্লাস করতে হয় তাদের সাথে কি কেউ না কেউ তাদের নিয়ে আসতে, সে না কিভাবে ক্লাসটা কিভাবে করে? হ্যাঁ, ক্লাসটা কিভাবে করে, ক্লাস মাঝে মধ্যে যদি একা যেতে হয় তো রিক্সা নিয়ে, তো আর হচ্ছে ছড়ি আছে, ছড়ি দিয়ে চলে। তো তারা মোটামুটি আসলে ওইভাবে আর কি করতে পারে। একবার যদি কেউ চলে পথটা চিনতে পারে, তারা আবার করতে পারে। আর ওদেরকে নিয়ে চলার একটা ওয়ে আছে যেটা সবাই ফলো করতে পারে। ওটা আমি শিখছিলাম ওদের সাথে চলতে চলতে, ওরা আমাকে শিখছিল, আপু এভাবে ধরলে আমি আসলে এভাবে হাঁটতে পারি। তো যাই হোক, তো ওরা ওইভাবে আসতো, ক্লাস ম্যানেজ করে করে ওরা ওইভাবে আসতো। আর কি জানি প্রশ্ন করলেন? আমি বলতে চাচ্ছি যে এদের এই ক্লাস কিভাবে করতো এবং ক্লাসে এদের আনা নেওয়া ওটা তো বললাম যে ছড়ি দিয়ে আসতো। আর মাঝে মধ্যে হচ্ছে বাস থাকতো হল থেকে, তো হলের বাসগুলো তো হল থেকে বাসে চলে যেত, ওরা উঠায় কারো হেল্প নিয়ে। আশেপাশে কেউ না কেউ সাহায্য করতো, এমন না যে করতো, ইগনোর করতো, সাহায্য করতো। ক্লাসে আসতো যেত, বা রোকেয়া হলে যারা থাকতো, বা ওরা নর্মালি অনেকজনের সাথে একসাথে বের হতো, রাস্তা পার হতো, কারো হেল্প নিয়ে রাস্তা পার হতো, এরকম। ক্লাসে তো লিফট থাকতো, লিফটে যেত, সিঁড়ি তো ব্যবহার করতো না। তো এইভাবে আর কি ক্লাসগুলোতে জয়েন করতে পারে। এদের মধ্যে কি কেউ হলে থাকতো? সবাই হলে থাকতো, একজন দুইজন হয়তো বা যারা একটু প্রিভিলেজড তারা বাসায় মামা বাসায় থাকতো, বাকি সবাই হলে থাকতো। তো হলে এরা এই 4-5 বছর কিভাবে কাটাইছে এটা একটু বলো তো। এই গল্পটা মনে হয় বেশি এক্সাইটিং হবে। যে হলে লাইফটা, তুই নিজে কি হলে থাকতো? না, আমি হলে থাকতাম না, কিন্তু ওদের সাথে আমি হলে থেকেছি। তো সেটা একটু বলো যে এদের হল লাইফ। হ্যাঁ, হল লাইফটা আসলে কারো খুব মধুর হয়, কারো খুবই কঠিন হয়, কারো হয়তো বা আশেপাশে যারা আছে তারা খুব হেল্পফুল, আবার অনেকে আছে যারা সেরকম হেল্প করতে চায় না, খুব বিরক্ত বোধ করে, বা তার যে সাহায্য লাগবে ওইটাতে বেশি ইগনোর করে, সাহায্য করতে চায় না। তো মোটামুটি একটা স্ট্রাগলের লাইফ থাকেই। সকালে ঘুম থেকে উঠা বা অনেক কিছুতে তাদের আসলে হেল্প লাগে। তো কিছু কিছু জায়গায় তারা হেল্প পায়, কিছু কিছু জায়গায় পায় না। আবার রাতে ডাইনিংয়ে খাবার নিয়ে যাওয়া, এটা সেটা অনেক কিছুতে একসাথে অনেকের হেল্প চায়। আবার অনেক সময় দেখা যায় যে যেতে পারে নাই, না খেয়ে আছে, বা ঘুমিয়েছিল, কেউ উঠায় দেয় নাই, যেতে পারে নাই, খাওয়া ছিল না, এরকম অনেক আসলে আছে। ছেলেদের হলেও আছে, মেয়েদের হলেও আছে। আবার অনেকে খুবই সাহায্যকারী, আবার অনেক থাকে যে বাইরে থেকে অন্য হলে ছিল, বাইরে থেকে এসে চল একসাথে খাই। ছেলেদের হলে যেটা হয়, মেয়েদের হলে তো এরকম হয় না, মিলেমিশে আর কি যতটুকু আসে। আবার কিছু কিছু হলে অনেক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে, 2-3 জন, বড় আপু, সিনিয়র, জুনিয়র এরকম থাকে। ওরা আবার একসাথে একটা ভালো একটা বন্ডিং থাকে ওদের মধ্যে, 2-1 জনের মধ্যে ভালো বন্ডিং থাকে। তো তখন ওরা কিন্তু, হ্যাঁ, একটা হলে যদি একটা রুমের মধ্যে 4-5 জন 6 জন এরকম থাকে, তো অনেকে আবার ডাবলিং করে থাকতে হয়, অনেকে সিঙ্গেল থাকে। তো প্রথমত তো ওরা প্রথম দিকে তো ডাবলিং করেই থাকতো, তো অনেক সমস্যা হতো ওদের। অনেক সময় যারা পাশে থাকতো ওরা হেল্প করতো, আর অনেকে ইগনোর করতো। তো এই মিলে ওদের আসলে লাইফটা, এবং ওরা অভ্যস্ত হয়ে যেত আর কি। আসলে অনেকে আবার ব্যাপটিস্ট মিশনারি চার্চ, একটা স্কুল আছে মিরপুরের সেনপাড়া পর্বতে, ওখানে অনেক ভিজুয়ালি ইম্পেয়ার্ড মেয়ে এসএসসি পড়ে এসেছে। তো ওখানে তারা যেভাবে থাকতো, যেভাবে করতো, তো এখানেও তো ওখানেও তো আসলে হোস্টেল আছে, এইটা তো হল। তো কিছু লাইফের সাথে ওরা পরিচিত ছিল যে কি করতে হবে কি করতে হবে না। তো এই পরিচিতি বোধটা থেকেই তারা মনে করেন যে সারভাইভ করতে পেরেছে, এটাই। আর ওদের সাথে যখন থাকি, কথা বলি, ওরা আসলে অনেক মজার। ওদের আসলে হাসি ঠাট্টার অনেক গল্প আছে, হ্যাঁ, এরকম ছোটো ছোটো হাসি ঠাট্টা। গান গেত ওরা, ওদের প্রতিভাশীল, গান গেত ওরা, আবৃত্তি করতো, বিতর্ক করতো। এটিএন বাংলা থেকে ওরা তো চোখে দেখার বাইরে বাদ বাকি সবই করতে পারে।
তো ওরা বিতর্ক করতো, ওরা আবৃত্তি করতো, গান করতো, অভিনয়ও ওটা পার্ট করেছিল ওরা ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরকম অনেক আয়োজন করা হয় তাদের থেকে, ওরা সব জায়গায় পার্টিসিপেট করতো, যেত, ওরা ঘুরতো, ওরা ঘুরতে পছন্দ করতো, বিভিন্ন জায়গায় মেলা হলে যেতে পছন্দ করতো। ওদের এই জিনিসগুলো খুবই আমার কাছে অদ্ভুত লাগতো যে না, ওরা দেখতে পাচ্ছে না কিন্তু এনজয় ফিলটা অনুভব করছে, অনুভব করে জিনিসগুলো। ওদেরকে অ্যাসিস্ট করে আমরা অনেক জায়গায় ঘুরেছিও, তো ভালো লাগতো দেখে যে অন্যরকম ব্যাপারটা। আসলে এরকম আসলে কাছ থেকে না দেখলে কেউ বুঝবে না যে ওদের জীবনটা কতটা সুন্দর, অন্যরকম, দেখতে পাচ্ছে না ওদের জীবনটা আসলে রঙিন। ঠিক আছে, এই রঙিন শব্দটাতে আমি পরে ফিরে আসবো। তার আগে আমাকে বলো যে তুমি যে 54 জনের সাথে কাজ করছো, এদের গ্র্যাজুয়েশনের পরে এখনকার স্ট্যাটাস কি? এখনকার স্ট্যাটাস অনেকে বিবাহিত, অনেকে কাজ করছে, মানে এই ধরনের কোনো কাজ করছে, যেমন ইনক্লুশন নিয়ে, বা অনেকে বিদেশে গেছে পড়াশোনা করতে, অনেকে ডিসেবিলিটি ইনক্লুশন বা স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে, অনেক জায়গায় অনেকে গেছে। মেয়েদের কথা বলবো, মেয়েরা বিবাহিত বেশিরভাগই, কিছু কিছু মেয়ে হয়তো কাজ করছে, বিদেশে গেছে, তারা বিদেশে পড়াশোনা করছে, এরকম আছে। ওরা বিদেশে গিয়ে ওইখানেও কি এরকম শ্রুতি লেখকের সাহায্যে পড়াশোনা করে না কিভাবে? ওখানে অবশ্যই শ্রুতি লেখকের এই করে ব্যবস্থা করতে হয়, বা আমি জানি না ওই দেশের কি অবস্থা, আমি খোঁজ নেওয়া হয় নাই, কিন্তু যদি প্রযুক্তিগত উন্নতি থাকে তাহলে হয়তো বা ডিফারেন্ট ওয়েতেও আসলে এআই এর সাহায্যে হয়তো পরীক্ষা দিতে পারে। এদের মধ্যে কেউ কে আসছে যে চাকরি বাকরিতে ঢুকছে? বাংলা, হ্যাঁ আছে, চাকরি বাকরি করেছে, এবং চাকরির পরীক্ষাও আমি দিয়েছিলাম, মনে পড়লো এখন, একজন চাকরি পরীক্ষা দিয়েছিলাম, সেও মানে এরকম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, তার শুনে পরীক্ষা দিয়েছি এরকম 2 বার। তো হ্যাঁ, তারা চাকরি বাকরি করে, ভালো চাকরি বাকরি করে। সেটা কি প্রাইভেট চাকরি না গভর্নমেন্ট চাকরি? গভর্নমেন্ট, সম্ভবত গভর্নমেন্ট চাকরি, যতটুকু মনে পড়ছে গভর্নমেন্ট চাকরিতেই তারা বেশি ইন্টারেস্টেড থাকে, গভর্নমেন্ট চাকরি পায়ও তারা। ওখানে পারফর্ম করে কিভাবে? ওখানে পারফর্ম করে, ওদের তো মনে করেন যে র্যাম্প থাকে, ওদের জন্য যে ফ্যাসিলিটিগুলো থাকে ওগুলো ওরা পায়, লিফট বা র্যাম্প, ওভাবে চলাফেরা করে। আর বাকি জিনিসপত্রগুলো আসলে ওদের হয় কি, যে একবার ও যদি চিনে যায় তাহলে ওর আর কোনো অ্যাসিস্ট্যান্টশিপের প্রয়োজন হয় না। তো ওই জিনিসগুলো হয়তো চিনে ফেলেছে, কীভাবে যাবো, কীভাবে বের হবো, কোন দিকে আসলে ওয়াশরুম, কোন দিকে রান্নার ঘর, কোন দিকে কোনটা এক্সিট, অথবা পরিচিত হয়ে গেছে, তারপর মনে হয় না তাদের প্রয়োজন হয়, ছড়ি থাকে তো। বাসে একবার তো বাসে উঠে দিয়েছিলাম, দেখেছিলাম যে কীভাবে বাসে উঠে, তো ছড়ি দিয়ে উঠে, এবং যখন হেল্পারও দেখে যে তখনও হেল্প করে, মানে মানুষজন এগিয়ে আসে ওনাদেরকে হেল্প করতে, আমি দেখেছি। মানে মানুষের হেল্প করার যে তাগিদটা আমি আশেপাশে মানুষ থেকে দেখি যে না, সাহায্য করে। এই যে যারা অন্ধ, এদের অপারেশন করে চোখ কি আর কখনো ঠিক হওয়ার সুযোগ নাই, নাকি এটা এক্সপেন্সিভ, মানে কোনটা, কি কারণে? যারা দৃষ্টিহীন তাদের কেউ খুব দেখতে পারতো যে আলো, অন্ধকার না আলো, এইটুকু বুঝতে পারতো, অনেকে কিছুই দেখতে পারতো না। তো যাদের চোখ নষ্ট হয়ে গেছে, হয়তো ঠিক করা সম্ভব না, এক্সপেন্সিভ বলবো না, অনেকেই চেষ্টা করে, কিন্তু যেটা সম্ভব না সেখানে তো আর কিছু অর্থ ব্যয় করার প্রয়োজন নেই, তো ওখানে আর কোনো বৃথা আস্ফালন আর কি, তো ওটা হতো না। তো এরকমই ছিল বেশিরভাগই, একদমই জন্মগত অন্ধ থাকে অনেকে, মানে দৃষ্টি ছিল, আস্তে আস্তে দৃষ্টি কমে যায়, আবার অনেকের হচ্ছে হ্যাঁ এরকমই, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু আলো না অন্ধকার ওটুকু বুঝতে পারছে, এরকমও আছে। ওকে, সো তুমি যে 54 জনের মধ্যে করছো, মানে পরীক্ষা দিছো, যদি আমি সাবজেক্ট ওয়াইজ যাই, মানে কোন সাবজেক্টের পরীক্ষা তুমি বেশি দিছো, বা কোন কোন সাবজেক্ট দিছো? এটা আসলে মিক্সড দিয়েছি, হচ্ছে ইতিহাসে দিয়েছি, দর্শনে দিয়েছি, রাষ্ট্রবিজ্ঞানে ছিল, বাংলা ছিল, এরকম। আর বেশিরভাগই আর্টস কেন না, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সায়েন্সে পড়তে পারে না, হ্যাঁ, তাদের আর্টসেই পর্যন্ত পড়তে হয়, কমার্সও আমি দেখিনি, সবাই আর্টস, তো আর্টসের শিক্ষার্থীদের তো ওই রকম সাবজেক্টগুলোতেই বেশি। ওকে, তুমি নিজে পড়ছো সংস্কৃতিতে, কিন্তু তুমি এই যে পলিটিক্যাল সায়েন্সে, তারপরে হিস্ট্রি, এই সব পরীক্ষাগুলো দিছো, এইগুলা দিতে গিয়ে তোমার মনে হয় না যে তুমি আসলে নিজেও 4-5টা সাবজেক্টে আসলে অনার্স করতেছো? এরকম ফিল কখনো করছো কিনা? না, সংস্কৃত তো আসলে খুব কঠিন একটা ডিপার্টমেন্ট, সাবজেক্ট যেটাই বলি খুবই কঠিন। তো অন্য সাবজেক্টে পরীক্ষা দিতে গিয়ে মজা লাগতো, যে নতুন নতুন বিষয় বা পরীক্ষা দিচ্ছি আর শুনে ওর লাভ হচ্ছে, এটাও তো কাজ করতোই, কিন্তু মজা লাগতো যে বাংলায় আবার কিছু কিছু জিনিস আমার মিল পেতাম। আমি যখন সংস্কৃত পড়েছি তো বাংলা থেকে ডেপ্রাইভড, তো মানে বাংলার ভাষাটা তো সংস্কৃত থেকে ডেপ্রাইভড, তো অনেক কিছু মিল পেতাম। তো মিল পেলেও অন্য সব সাবজেক্টগুলোতে মিল পেতাম না, যেমন দর্শনের কথা বললাম, অনেক টার্মস আছে আমি বুঝতামই না কী বলছে, তো রাষ্ট্রবিজ্ঞানেও আছে ওরকম, পলিটিক্যাল সায়েন্সে।
তো এরকম, বাট হ্যাঁ অন্য সাবজেক্টে বোদ্ধা হয়ে যাচ্ছে এটা ফিল আসতো না, কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারছি, জানতে পারছি, এরকম একটা তখন ওই সময়। কিন্তু মাথায় খালি কাজ করতো যে পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, লিখতে হবে সব কিছু শুনে, অনেক সময় যায় কিন্তু। তো এইটা কাজ করতো ওই সময়। আসলে ওই 2-1 ওয়ার্ড হয়তো বা খুবই মানে ভালো লাগতো বা মনে করা রাখার মতো এরকম হতো, এইটাই আর কি। কিন্তু তোমার নিজেরও তো পরীক্ষা থাকতো, নিজের পরীক্ষা থাকতো, ক্লাস থাকতো, তুমি এই ডাবল রোল কীভাবে প্লে করছো তাহলে? নিজের পরীক্ষার সময় তো অবশ্যই আমি পরীক্ষা দিতাম না, পরীক্ষা শেষে হয়তো বা যদি কাজ থাকে বা ওদের কোনো হেল্প করতে পারি, রেকর্ড করে দিতে পারি। বা এমনও হয়েছে অনেককে হচ্ছে পরীক্ষা ভালো দেয় নাই, শ্রুতি লেখক হয়ে কাজ করেছি, পরীক্ষা ভালো দেয় নাই, কান্নাকাটি করতেছে, লিখতেই পারে নাই, আপু আমি তো সব এটা পড়ি নাই, ওটাই আসছে, কী হলো কান্নাকাটি। আমি ঠিক আছে কালকে কী পরীক্ষা হয়েছে, এই পরীক্ষা, চলো তোমাকে আমি পড়াই বলে আমি ওকে শুনে বুঝায় পড়িয়েছি, মানে এরকম। তো আমার ফ্রি টাইমে আমি যতটুকু সাপোর্ট দিতে পারি, কিন্তু ডাবল রোল এটাকে ওভাবে আসলে নিজের ঘাড়ের উপর প্রেশার নিয়ে বলবো না। আমি নিজেরটা শেষ করে দেন যখন সময় হতো তখন আমি কাজগুলো করতাম। কিন্তু সময় তো মনে হচ্ছে অনেক সময়ই পাইছো না, 52 বা 54টা তো অনেক সময় আসলে। এটা কি পুরোটাই তোমার স্টুডেন্ট লাইফে নাকি গ্র্যাজুয়েশনের পরেও করছো? গ্র্যাজুয়েশনের পরেও করেছি। 2019 সালে আমাদের মাস্টার্সের ক্লাস চলতো, তখন আসলে আমি মাস্টার্সটা করিনি আমার ডিপার্টমেন্টে, অন্য ডিপার্টমেন্টে যেহেতু করেছি। তো ওই সময়টা পুরো বছরটাই আমাদের সময় ছিল বেশ ভালো, আমি যখনই আমাকে নক করতো আমি ফ্রি ছিলাম, তো ওই টাইমটা ভালো ছিল। 2018 সালে জয়েন করি এক্সিকিউটিভ কমিটিতে, তখন আমি পুরোটাই আসলে ভালো একটা সাপোর্ট দিই ওদেরকে। 2018 থেকে 19 এই 2 বছরে আসলে বেশ ভালো সাপোর্টটা দিই। তো আমি বেস্ট স্ক্রাইব অ্যাওয়ার্ডও পাই পিডিএফ থেকে, যেহেতু বেশি পরীক্ষা দিয়েছি। তো বাট কখনো ক্লাস মিস দেওয়া লাগে না। খুব এমার্জেন্সি হলে আমি স্যারকে বলে যেতাম, টিচারদেরকে বলে যেতাম যে ম্যাডাম এরকম আমাকে একটু দিয়ে দেন। তো অনেকে হচ্ছে একটু রাগ করতো, অনেকে এই জিনিসটাকে সাপোর্টও করতো, আবার অনেকে দিতে চাইতো না, তখন মিস হতো। চেষ্টা করতাম যে ব্যালেন্স করে আর কি কাজ করতে। ওকে, তো এই যে এত জনের সাথে পরীক্ষা দিতা, এই অ্যাটাচমেন্টটা কি পরীক্ষার হলের পরে শেষ হয়ে যায় তো, নাকি এদের অনেকের সাথে আবার এই অ্যাটাচমেন্টটা কন্টিনিউ করতো? অ্যাটাচমেন্ট থাকতো তাদের সাথে, তুই তোকারির মতো সম্পর্ক। তো কথা বলতাম ওইভাবে, আপু করতো ওরা, এরকম ছেলে মেয়ে, এরকম মেয়েদের পরীক্ষা দিতে বেশি মজা লাগতো। ওদের আসলে গল্পগুলো শোনা হতো, তো ছেলেদের সাথে আসলে হতো, ছেলেদেরও পরীক্ষা দিয়েছি, ছেলেদের অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু আসলে ওদের সাথে ওরকম বন্ডিংটা ছেলেদের আবার বেশি ভালো থাকে, হলে থাকে তো ওরা। মেয়েদের সাথে আবার গল্প করে আবার অনেক কিছু মজার কথা বলা যায়, তো ওদের সাথে বন্ডিংটা শুরু হয়। তো ওখান থেকে মনে করেন শ্রুতি লেখক থেকে শুরু হয়, শেষ হওয়ার একটা জায়গা থাকে না, তো ওটা থেকে যায়, রেস্টটা থাকে। ওকে, তো এই যে 54টা আলাদা আলাদা ইনসিডেন্টস, তো এইখান থেকে তোমার যদি কোনো স্পেসিফিক এক্সপিরিয়েন্স থাকে, যেটা ধরো যে তোমার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনে গভীরভাবে ইম্প্যাক্ট হয়েছে, এরকম কি আছে? এক এক রকম ইনসিডেন্ট। তো আমার কাছে মনে হয় আমি হচ্ছে জোগাড় করে দিতে গিয়ে, মানে যে ম্যানেজ করে দিতে গিয়ে অনেক বেশি আসলে সাফার যখন করি, তখন আসলে মনে হয় যে একটা ঘটনা একটুকে বলেছিলাম যে আমি একজনকে ম্যানেজ করে দিয়েছি, কিন্তু সে সময় মতো উপস্থিত হয় নাই। সে ওখান দিয়ে চিৎকার করে কাঁদতেছে যে আপু আমার তো এখনো রাইটারই আসেনি, আমি পরীক্ষা কি দিব, 15 মিনিট হয়ে গেছে, কি করব। ওই সময়টায় আসলে আমার মনে হচ্ছে আমি যে ক্লাস বাদ দিয়ে আমি ওর পরীক্ষাটা দিয়ে আসি, কিন্তু আমাকে তো অ্যালাউই করবে না, যেখানে আমি সিনিয়র, ও ফার্স্ট ইয়ারে পড়ে না সেকেন্ড ইয়ার ঠিক মনে নেই। তো আমি তো তখন 4th ইয়ারে, আমাকে তো নেবেই না স্যার, তো আপু আপনি পারবেন না। তো আমি বলছি তাহলে কী করবো, আচ্ছা আমি অন্য কাউকে দেখি। আমি বারবার ফোন দিচ্ছি, সে ফোন ধরে না। মানে এই যে ইরেসপন্সিবল একটা ব্যাপার, তার যে সে খুব দায়বদ্ধতা নিল, দায়িত্ব নিল যে পরীক্ষা দিবে, কিন্তু দিচ্ছে না। এই যে একটা দায়িত্বের অভাব, এই যে অবহেলা, এবং সে যে একটা সাফার করছে, এই যে সরাসরি মানে ইম্প্যাক্ট ফেলতেছে, মানে তার তো আর ম্যানেজ করার জায়গা নাই। সবচেয়ে বড় কথা যে সে অপারগ এখানে পরীক্ষা দিতে, তা আমি তো জিনিসটা ফিল করবো বা আমি তো জানাবো, আমাকে তো একটা জানাতে পারতো যে আপু আমি পারছি না আসতে, আপনি অন্য কাউকে দেখেন। হুট করে তো বিপদ আপদ আসতেই পারে, খুব স্বাভাবিক। তো ব্যাকআপ প্ল্যানটা রাখা, তো ব্যাকআপ প্ল্যান রাখার কোনো ব্যবস্থা তখন আমি নিতে পারি নাই। তো ওইটা আমাকে একটু চিন্তায় ফেলে যে মানুষ আসলে কতটা, মানে পরে আমি শুনি যে সে ঘুমায় ছিল, ফোন ধরতে পারে নাই। তো আমি তখন পরে চিন্তা করি যে মানুষ কতটা, মানে একটা মানুষের দায়িত্ব নিচ্ছে, মানে ওয়াদা করছে সে আসবে, এবং সেই মানুষটাও ভরসা করে বসে আছে না সে তো আসবে পরীক্ষা দিতে। তো মানুষের নিজেদের দায়িত্ববোধ থেকে, মানে নিজেরা হচ্ছে নিজেদের জায়গা থেকে একটা দায়িত্ব সে পালন করবে, সেই জায়গা থেকে সরে আসা, এবং জাস্ট বিকজ অফ ল্যাক অফ হচ্ছে কী বলবো ডিটারমিনেশন বলেন বা ল্যাক অফ বলেন যে সেই দায়িত্বটা নিতে চাচ্ছে না বা পারছে না,
তো এই ব্যাপারটা আসলে খুব আমাকে ভাবায় যে অমানবিকতা কথাটাই চলে আসে যে একটা মানুষ কতটা অমানবিক হলে এই মানুষটাকে এরকমভাবে বিপদে ফেলতে পারে যে পরীক্ষার সময় সে এরকম ফেস করছে ইনসিডেন্ট। পরে অবশ্য সে তার স্যার আবার খুব এই জায়গায় আরেকটা গল্প, স্যার হচ্ছে গিয়ে পরে বললো যে কী অবস্থা কী, পরে বললো যে স্যার আমার তো এরকম অবস্থা, আমার তো রাইটার আসে নাই। তখন যে আবার আরেক ঠিক আছে দেখো একটু ওয়েট করো, সে আর কী করবে। তখন থার্ড ইয়ারের একজন ভাইয়া ওই ডিপার্টমেন্টেরই, সে পরে বললো ঠিক আছে স্যার একটু দেখেন না আমি পরীক্ষাটা দিয়ে দিচ্ছি। এই যে আগিয়ে আসা, একজন তো হচ্ছে ঘুমাচ্ছে ফোন ধরতে পারে নাই, আর একজন হচ্ছে এগিয়ে এসে যে পরীক্ষাটা দিল এবং সে অ্যাটলিস্ট মিড টার্মটা অ্যাটেন্ড করলো। তো এই যে এগিয়ে আসা মানে কেউ আসলে তখন আসলে মনে হয় যে না মানুষকে ভরসা করা উচিত, মানুষকে বিশ্বাস করার জায়গাটা থাকে, তো আবার মানুষকে বিশ্বাস করতেও ইচ্ছা করে। এই তো এরকম তোমরা যেমন স্টুডেন্ট থাকা অবস্থা অনেকে টিউশনই করো, কেউ কেউ পার্ট টাইম কোথাও লেখালেখি করো বা নানাভাবে স্টুডেন্ট লাইফে অনেক আর্ন করো। তো এই যে স্টুডেন্ট যারা এরকম ভিজুয়ালি ইম্পেয়ার্ড, ওরা কি আসলে স্টুডেন্ট লাইফে আর্নিং করার কোনো অপরচুনিটি মানে ওদের দেখছো নাকি আসলে ওরা ওইভাবেই থাকে? ওরা ওভাবেই থাকে, কিছু কিছু জায়গায় আর্নিংয়ের জায়গা থাকে, যেমন হচ্ছে ভয়েস ওভার, অনেকে ভয়েস অনেক সুন্দর তারা ভয়েস ওভার দেয়, অনেকে গান গেতো, গান গেয়েও হচ্ছে অনেকে করতো। আবার ব্রেইলের প্রুফ করতো, ব্রেইল যে ব্রেইল বইগুলা সেটা প্রুফ রিড করে দিত ওরা, তো আঙুল দিয়ে পড়ে ব্রেইল, তো ওরা প্রুফ রিড করে দিত। তো এখান থেকে কিছু কিছু ওরা পেতো, কিন্তু ওদের আসলে সার্ভাইভ করার মতো সেরকম ছিল না, জায়গা ছিল না। ওরা স্কলারশিপ পেত, বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতো, স্কলারশিপে ওদের বেশ ভালো আসতো, তো ওটাতে ওদের পড়াশোনা যাবতীয় খরচ চলে যেত, বিভিন্ন স্কলারশিপ ওরা পেতো, অ্যাপ্লাই করতো ওগুলাতে। ওকে, আরেকটা হলো যে এই যে আড্ডাবাজি করা, মানে নর্মাল ছেলেপেলা যেরকম আড্ডাবাজি করে, মানে তুমি যাদের সাথে মিশছো তারা কি ওরকম সোশ্যালাইজিং করতো নাকি জাস্ট ভার্সিটি আর হল এর মধ্যেই তাদের জীবন আটকে থাকতো? দৃষ্টিহীন শিক্ষার্থীরা না তারা খুবই সোশ্যালাইজ, তারা কথা বলতো, মিশতে পছন্দ করতো, কথা বলতে পছন্দ করতো, এবং আওয়াজ শুনে চিনতে বলতো আপু তুমি ওইটা না, আওয়াজটা ওদের মানে যেহেতু দেখতে পাচ্ছে না, অন্য একটা ইন্দ্রিয় তো সক্রিয়, ভালো সক্রিয়, তো ওরা আড্ডা দিতে পছন্দ করতো, ঘুরতে পছন্দ করতে বললাম, তো ওরা সোশ্যালাইজ করতো, ওরা কথা বলতো, মিশুক, ভীষণ মিশুক। আমার বাসায় অনেকে এসেছে থেকেছে, তো তারাও ভীষণ মিশতো, কথা বলতো, যেভাবে বলতাম গান গাও, গান গেতো, আবৃত্তি করতো, তারা অনেক অ্যাক্টিভ। ওকে, তোমার আম্মুর সঙ্গেও শুরুর আগে কথা হচ্ছে, উনি বলতেছিলেন যে অনেকেই বাসায় আসতো, তো ওরা বাসায় আসতো মানে তো তোমার সাথে সেই লেভেলের ইন্টিমেসি ছিল। সো এই ইন্টিমেসিটা আসলে কিভাবে তৈরি হয়েছে, মানে তার মানে কি পরীক্ষার আগে পরে মিলে তাহলে তারা তোমরা কানেক্টেড থাকতো? পরীক্ষা ওই যে বললাম যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টদের সাথে কথা বলে একটা লিস্ট করলাম, ওই লিস্টের থ্রুতেই একজন দুজনের সাথে 40 মিনিট 30 মিনিটের মতো কথা বলেছি, তারা অনেক কথা বলেছে তাদের লাইফ নিয়ে। তো ওইখান থেকে একটা কানেকশন শুরু, পরীক্ষা দেওয়া শুরু করলাম, তো নিজেদের অনেক কথা বলতে আপু মানে এই সমস্যা ওটা সেটা, ঠিক আছে কীভাবে কী করা যায়, বা যে সমস্যা সলভ করার জন্য তাও শুনতাম, বসে থাকতাম, আড্ডা দিতাম, ওদের হলে যেতাম, ও দেখা হয়ে যেত, এরকম বিভিন্ন সময়। এরকম করতে করতে আস্তে আস্তে খুব সম্পর্ক গভীর হয়ে যায়। তো এরকম করে ঠিক আছে চল একদিন আমার বাসায় চল, আমার আম্মুকে তো অনেক কথা বলি, দেখা করাই দেবো, পরিচয় করাই দেবো। তা আম্মুকে নিয়ে আসতো বাসায়, আমরা ওকে নিয়ে ঘুরেছি, চাইনিজ খেয়েছি, এখানে ওখানে গিয়েছি, থেকেছি, ভালো লেগেছে খুব। আসলে ফ্যামিলির সাথে আমি আসলে এরকম একটা মানুষ যে যাই করি না কেন সবাইকে আসলে আমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিই, যে দেখ আমি এই জায়গায় কাজ করছি, এরা হচ্ছে আমার মানুষজন, এদেরকে নিয়ে আমি থাকতে পছন্দ করি। তো তারাও দেখে যে না আসলে মেয়েকে তো বদলানো যাচ্ছে না, আমাদের মতো করা যাচ্ছে না, তো ওইটাই আর কি ভালো লাগতো। ইন্টিমেসিটা আসলে ওই শ্রুতিলেখকের মাধ্যমেই শুরু, ওই থ্রুতেই শুরু, একটা অ্যাক্টিভিটির মধ্যে আছি, একটা কমিটিতে আছি, ওইভাবে আর কি। যদিও তোমার আম্মু স্টুডিওতে আসছে, তারপরেও আমি তোমাকে যে কথাটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই ধরনের কাজে সাধারণত বাবা মার কখনোই ইন্টারেস্ট থাকার কথা না, এবং তারা সবসময় পেছন থেকে টানার কথা যে এইসব করতে গিয়ে তোমার রেজাল্ট খারাপ হবে, তাই না? এটা তো একটা প্রধান কথা। আর এইসব করে লাভটাই বাকি। তো তোমার আব্বু আম্মু এই ব্যাপারে কি উদার ছিলেন নাকি আমি যেমন আমার আম্মুর কোনো কথাই শুনি না, ফলে যেটা মন চায় আমি করি, আমাকে কখনো ফেরানো যায় না, তুমিও কি আমার মতো এরকম একরোখাপনা দেখাইছো কিনা? একরোখা তো প্রচন্ড, ইভেন দো সামটাইম এমনও হয়েছে যে বাসায় ঝগড়া একদম কি বলবো, কথাই বন্ধ, কথা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে কথা চালাচালি। তো আম্মু আবার কিছু জায়গায় ছাড় দিত, আম্মু যদি ছাড় না দিত, সেটা তোমার আম্মু আসতে হলে বলতে না একদমই না। আম্মু অনেক সময় অনেক জায়গায়
সাপোর্ট দিয়েছে। ইভেন দো আম্মু এক্সেস না দিলে আমি বাসায় ওদেরকে আনতেও পারতাম না, রান্না করে আম্মু খাওয়ানো, ওদেরকে নিয়ে বেড়ানো আম্মুই গিয়েছে, আমি একা যাইনি, শুধু আম্মু গিয়েছে। তো এই অ্যাক্সেসটা দরকার ছিল আমার, অ্যাক্সেসটা আম্মু কিছুটা দিয়েছে আবার দেয়নি। সেও অনেক কথা শোনাতো আমাকে, সেও অনেক আমাকে জ্বালাতো, বিরক্ত করতো যে তুমি কি করতেছো, পড়াশোনা কি সব উচ্ছন্নে গেছে, পড়াশোনা করো না, তারপর চাকরি কি করবা, এটা করে কি লাভ, এখানে আমার মনে কথা লাভটা কি লাভটা হচ্ছে, তারা সবসময় দেখে যে কোনো বেনিফিট হচ্ছে, ওরা বুঝতেছে না যে আমার বেনিফিটটা আমি কিভাবে পাচ্ছি, এটা আমি বোঝাতেই পারতাম না। বাবার সাথে সেরকম আসলে সম্পর্কটা ওর খুব গভীর না, তো বাবার সাথে কি দূরত্ব। আম্মুকে বোঝাতে, আম্মু পাস করতে, আব্বু বলতো এই লাগে সব কি ছাই পাস, কী করতেছে, এইগুলো করে কোনো লাভ নাই, এইসব করে কিচ্ছু হবে না জীবনে, জীবনটা পুরো নষ্ট, মানে লাইফটা পুরো শেষ করে দিল, হচ্ছে লাইফটা পুরো শেষ করে দিল, এরকম ডায়লগ বলতো। কিন্তু কিছুটা অ্যাক্সেস আম্মু না দিলে আমি আসলে এত কিছু করতে পারতাম না, তো আম্মুকে একটু ক্রেডিট দেওয়া লাগে। ওকে, আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে একটু ডিফারেন্ট থেকে কিছু করতে গেলে সবচেয়ে প্রধান প্রবলেম করে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব। তারা প্রচণ্ড নেগেটিভ কমেন্ট করে এবং মেজাজ খারাপ করে ফেলে। ফলে আমি যেটা হয়েছে, আমার লাইফ থেকে সকল আত্মীয় স্বজন উৎখাত করছে, আমার সাথে কোনো আত্মীয় স্বজনেরই কোনো যোগাযোগ নাই। তো তোমার আত্মীয় স্বজনদের বা বন্ধু বান্ধবদের এক্ষেত্রে কি পরিমাণ নেগেটিভ কথা বলছে, নাকি তারা আসলে ওই পর্যন্ত জানতোই না? বন্ধু বান্ধব আসলে আমার লাইফে সেরকম আসলে এই করে নাই, ঢুকে নাই আর কি, যে এটা কি করতেছিস না করতেছিস। ওরা দেখতো যে আমি খুব স্ট্রং হয়ে এই জায়গাটা আমি করতেছি, তো ওরা বলতো তাই এরকম এরকম, ওরা তো করতো না এগুলা, তো ওরাও আর কি ও সেই ব্যাপারে ঘাটতো না, ওদের মাদিহা করতেছে, আচ্ছা করুক, এগুলা করে ওর যদি কিছু লাভ হয় করবে, ওরা অত মাথা ঘামাতো না। আত্মীয় স্বজনদের সাথে তো শেয়ার করা হতো না, কিন্তু সত্যি কথা বলতে আত্মীয় স্বজনদের যদি বুঝাইতে যাই, তারা নেগেটিভ থটটাই আগে রাখবে, নেগেটিভিটিতে ভরা। তো আত্মীয় স্বজনের সাথে আসলে শেয়ার করা হতো না আর কি। যদি কিছু শেয়ারও করতো, আমার মা যদি বলতো যে আমার মেয়ে এটা করে ওটা করে, ওরা কেমন যদি নেগেটিভ একটা থট দিত বা চেহারাটা ওরকম করে ফেলতো যে আর কি শেয়ারও করতে ইচ্ছা করতেছে না, আর বলতেও আর কি আর ভালো লাগছে না। তো এটা থাকেই আসলে সব সমাজে, বাঙালি সমাজে থাকবে এরকম দুই একজন, বাট অনেকেই আছে খুব প্রশংসা করে, অনেকেই আছে। তাহলে তুমি লাকি, এরকম দুই একজন পাইছো? দুই একজন খুবই কম, দেখা হয়, আচ্ছা, বাট না মোস্টলি নেগেটিভ, বাট দুই একজন থাকে। না থাকলে আসলে বলবো জীবন বিতৃষ্ণা, বা জীবনে কিছুই নাই, কিছু পজিটিভ আছে দুই একজন। এতক্ষণ যে আলাপগুলো করলাম সেইখানে মূলত আমরা অ্যাকশন বা এক্সিকিউশনটা দেখছি। এবার যদি আমরা একটু ব্যাক সাইডটা দেখার চেষ্টা করি, সেটা হলো যে তোমার সাথে আলাপ করে যেটা বোঝা যাচ্ছে যে তুমি একটা বিগ হার্টেড পারসন। এখন যদি আমি এটা বোঝার চেষ্টা করি যে তুমি এই বিগ হার্টেড পারসনটা আসলে কীভাবে হইলা, তার মানে তোমার ছোটোবেলার বেড়ে ওঠা বা তোমার স্কুল লাইফ, কলেজ লাইফ, এই লাইফগুলোতে এমন কিছু ব্যাপার স্যাপার ছিল যেটার কারণে তোমার হয়তো এই ধরনের ব্যাপারের প্রতি এত ডেডিকেশন তৈরি হয়েছে। সো তুমি এখন যখন প্রায় তোমার কত 29-30 বছর তো হয়েছেই, সো এখন যদি তোমার লাইফকে তুমি আবার ব্যাক গিয়ারে নিয়ে গিয়ে স্ক্যান করো, তো সেখানে কি দেখতে পাও যেটার ভিত্তিতে তুমি মানে এরকম একজন বিগ হার্টেড পারসন হয়ে যা মনে করো? ছোটোবেলার তো অনেক কিছুই মনে নেই, কিন্তু ফ্যাক্টর যদি বলতে হয়, আমার লাইফে একটা মানুষ আছে যে খুব ভালো একটা রোল প্লে করেছে, আমার নানি। তো আমি দেখতাম যে সে খুবই সে নিজেও বিগ হার্টেড ছিলেন, তার গল্প তো শুনতাম মার কাছে, এবং তাকে বেড়ে ওঠার সময় তাকে পেয়েছি, যখন যেভাবে পেরেছে মানুষের উপকার করেছে। পারতপক্ষে না পেরে আসলে এমন না যে উপকার করতে পারছেন না বলে করেননি, কিন্তু যে পড়ে সবারকে সাহায্য করতেন, উপকার করতেন, মানুষের দুঃখটা শুনতেন, কারোর পর নিন্দা করতেন না। তো তাকে দেখতাম, ইভেন দো সে বিড়াল বা কুকুর, বাসা বেশ বড় ছিল, খাবার খেতে আসলে দেওয়া নিয়ম করে, তো দেখতাম যে তার আসলে মানুষের প্রতি একটা মানে কি একটা অ্যাফেকশন কাজ করতো, যার জন্য সে মানুষের জন্য করতো, এবং কি পাচ্ছি না পাচ্ছি সেটা চিন্তা করতো না। তো ইভেন তো সে এরকম কথাও বলতো যে এত করি মানুষের জন্য, কারো মন পেলাম না রে, এরকম। তো আমি দেখতাম যে সে কোনো কিছু আসলে চাওয়া পাওয়ার হিসাব করতো না, সে করে যেত। তো এই জিনিসটা আমার খুব বড় একটা আমার লাইফে ইম্প্যাক্ট ফেলে। তো আমি দেখি যে আমি ছোটোবেলা থেকে তাকে দেখতাম, তো ওই দেখা থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। তো বেশিরভাগই দেখতাম যে পড়ে হেল্প করাটা, মানে কোনো লাভ হচ্ছে না, তারপরে হচ্ছে কাউকে এগিয়ে দিচ্ছে বা কাজ করে দিচ্ছে, ওই জায়গা থেকে মনে হয় আমি ওই জায়গাটা মনে হয় পেয়েছি তার থেকে। আর
হুট করে তো হয়ে ওঠেনি, অনেক কিছু আসলে করেছি। যেমন একটা ছোট্ট একটা বললাম যে স্কুলে থাকতে সবাই বলতো যে মালিহা আমার পাশে বসুক, মালিহা করুক, আমি বুঝতে পারতাম না। পরে বলতো যে কেন, কি আমি তো দেখাবো, এখান থেকে এসেও দেখাবো না। ও কাছাকাছি থাকলে ও হচ্ছে বলে দেয়, ও একদম দেখা একদম ভালো মতো একদম খুলে খাতা খুলে, ওটা খুবই মানে অন্য কেউ করে না এভাবে। তা আমার কাছে তখন এখন যেটা ফিল হয়, ওই সময় এরকম করতাম যেন আরেকজন যেন ফুললি আমার দ্বারা হচ্ছে উপকৃত হয়। আমি এইটাই চিন্তা করতাম যে না, এখন যেভাবেই হোক টিচার দেখছে না, আমি যেন দেখায় ওকে পার করতে পারি। আমার এইটাই স্যাটিসফ্যাকশন কাজ করতো যে না, ওকে দেখাতে পারলাম, আমি ফেল করলাম না পাস করলাম, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল যে ওকে দেখায় আমি করলাম। তো এই জিনিসটা আসছে। তারপরে যখন কলেজে পড়লাম, ভার্সিটিতে পড়লাম, সবাইকে নোট দেওয়া বাই দেওয়া, ওইটা ছিল যে হেল্প করব, কেন করব না, কি হয়েছে, বা বেশি মার্কস তো মানে দিলে তো বেশি মার্কস মার্কস পাওয়া না পাওয়া তো পরীক্ষা খাতায় দেখা যায়, হুবহু তো কেউ লিখবে না। তো ওইটা আর কি। তো দেখা যায় যে আমি এরকম ছিলাম, মানে মানুষকে হেল্প করা ওই ব্যাপারটা ছিলই একটাই। কিন্তু হ্যাঁ, ওই নানি থেকে মনে হয় ব্যাপারটা আসে, ছোটোবেলা থেকে তার সাথে বেড়ে ওঠা বা করা, তো মনে হয় উনি আমার লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। আচ্ছা, বাংলাদেশের লোকজনের টিকে থাকার ক্ষেত্রে সবসময় বলে যে একটু চালাক চতুর না হইলে তো সোসাইটিতে টিকে থাকা কঠিন, এবং সহজ সরল মানুষদের মাথায় নাকি কাঁঠাল ভেঙে খায়, এরকম কথা শোনা যায়। তো তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার বাংলাদেশের এই যে সোসাইটি, এইখানে চলার ক্ষেত্রে তুমি মাথায় অনেকবারই কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, কিন্তু তুমি তোমার এই ভাঙা মাথা নিয়েই তুমি বারবার উঠে দাঁড়াচ্ছ, নাকি তোমার মনে হয় যে না, আসলে বাংলাদেশের এই সিস্টেম নিয়ে যা বলা হয় আসলে অতটা খারাপও না সিস্টেমটা? সংস্কৃতির দিক দিয়ে বলা যায়, হ্যাঁ এটা ঠিক। অনেক সহজ সরল মানুষকে ভেবে অনেকে হচ্ছে গিয়ে কাজ করিয়ে নিয়েছে, নিজেদের কাজ উঠিয়ে নিয়েছে, এরকম হয়। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে যখন বিট্রেড ফিল করতাম যে আমাকে ইউজ করে বা আমাকে ব্যবহার করে ওরা নিজেরা এগিয়ে যাচ্ছে, এখানে তো আমি হচ্ছে গিয়ে ওদের কাজ করে দিলাম, কিন্তু আমার ক্রেডিট নাই এখানে কোনো, আচ্ছা ঠিক আছে থাক, সমস্যা নাই। কিন্তু মাঝে মধ্যে এটা মন খারাপ করতো, আবার ঠিক হয়ে যেতাম। কিন্তু অনেক সময় যে বিট্রেড বা এই ফিলটা করতাম, তখন মনে হতো যে না, গুটি কয়েক মানুষ হয়তো এরকম করে, সবাই না। তো ওই 2-1 জনের জন্য আমি কেন বাকি সবার জন্য আস্থা হারাবো, বিশ্বাস করব না? তো এটা কাজ করতো। তো ওই আশা আছে বলে মনে করেন এখন টিকে আছে যে না, মানুষকে বিশ্বাস করব, বিশ্বাস করে শুনবো, আগিয়ে যাব, তার ব্যাপারটা শুনবো, বুঝবো। তো ওইটা এখনও আছে। তো এটা ঠিক, আমাদের বাঙালি সংস্কৃতি অনুযায়ী অনেকেই আমরা সহজ সরল মানুষকে বেশি ব্যবহার করি বা কাজ করে খাটিয়ে নিতে চাই। ক্রেডিট অনেক সময় দেই না, কিন্তু ওটা মর্ম বুঝি না। কিন্তু আমার কাছে মনে হয় যে যারা মর্ম বুঝে না, কিন্তু অনেকে আছে বুঝে, তো ওদের জন্য আর কি নিজেকে থামিয়ে রাখা উচিত না, নিজেকে আসলে পরিচিত করা উচিত ওইসব কাজের প্রতি। ওকে, তোমার সাথে আমার যে ব্রেন স্টেশনে দেখা হয়েছিল, তুমি বেসিক্যালি HR পোস্টের জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম। সো তার মানে তুমি হচ্ছে একজন HR প্রফেশনাল। এখন তোমার যা বয়স, তোমাদের জেনারেশনের মা বাবার স্বপ্ন থাকে ছেলেপেলে পুলিশ, অ্যাডমিন বা ফরেন ক্যাডার হোক। সো আমার ধারণা তোমার বাবা মারও সেই স্বপ্ন ছিল, এবং তুমি সেই স্বপ্ন কি সফল তো করতে পারো না বলে মনে হচ্ছে। তো তুমি যখন এই স্বপ্ন সফল করলা না, এবং সেখান থেকে তুমি HR-এ ঢুকে পড়লা, এই জার্নিতে কি বাসায় কি বলে জিনিসপত্র ভাঙচুর হয়েছে বা মুখ দেখা থেকে বন্ধ ছিল, নাকি এই পুরো ট্রানজিশনটা খুব স্মুথলি ছিল? আমার বাবা বলেছিল তুমি এখানে 1 মাসের বেশি কাজই করতে পারবে না, তুমি চলে আসবে এখান থেকে। সে বিশ্বাস করতো না আমি এক জায়গায় টিকে থাকতে পারবো। সে মনে করতো আমি খুবই সুইফটলি মুভ করবো বা আমি থাকবো না। কিন্তু সেটা হয় নাই। সে যখন ভুল প্রমাণিত হয় তখন সে মুখ বন্ধ করে ফেলে, সে আর কিছু বলতো না। কিন্তু আমি মনে মনে ফিল করতাম যে সে নিজে প্রাউড ফিল করে, তার মেয়ে যে চাকরি করছে, যাচ্ছে, নিজেরটা নিজে করছে, এটা আমি বুঝতে পারি, ফিল করতে পারি। বাট হ্যাঁ, যখন হচ্ছে তার মনোপুত কিছু করতে পারি নাই, তার হতো রিয়াকশান আসতো, বিভিন্ন সময় আসতো। ভাঙচুর হয় নাই, কিন্তু কথা শুনেছি, অনেক অনেক শুনেছি, মায়ের কাছ থেকেও শুনেছি, বাবার থেকেও শুনেছি, অনেক শুনেছি কথা। চেষ্টা করতাম মানে চেষ্টা করেছি, আর সৃষ্টিকর্তার কাছে চেয়েছি। এখন আমার জন্য যেটা বেস্ট ওটাই হয়েছে, আমি এটাই বিশ্বাস করি। আচ্ছা, তবে কি তোমারও পুলিশ, অ্যাডমিন বা ফরেন ক্যাডার হওয়ার ইচ্ছা ছিল? কখনোই না। এমন না যে পড়াশোনা করেছি, একটা সময় কিছু তো করতে হবে, আমার বাবা মাকে বোঝানোর জন্য চাকরি পাচ্ছি না,
তখন তো কিছু একটা করতে হবে, হয় চাকরির পড়া পড়তে হবে, নাহলে হচ্ছে গিয়ে চাকরির ইন্টারভিউ দিতে হবে। তো ওইটার জন্য আর কি নিজেকে প্রিপেয়ার করা বা ব্যস্ত থাকা, দেখানো যে ব্যস্ত আছি, পড়ছি, চেষ্টা করছি, তোমরা চিল্লায়ও না, থামো, এরকম তো করেছি। কিন্তু ওরকম আসলে ইচ্ছাটা ভেতর থেকে কোনো দিনও আসেনি। আসলে হয়তো আমি একদিন পুলিশ অ্যাডমিন কিছু না কিছু হতাম। ওই স্প্রিয়াটা আর ভেতরে আছে যে আমি যেটা মানে করিনি যে আমি হব, ওটা আমি করে ছাড়ি, চ্যালেঞ্জটা নেই। আচ্ছা, কিন্তু এইচআর হওয়াটা, তুমি তো নিশ্চয়ই কোনো কোম্পানিতে এইচআরে জব করবা, এটা তো তোমার ডেফিনেটলি কোনো স্বপ্ন ছিল না। মানে বাংলাদেশের কোম্পানিগুলোতে তো বিশেষ করে এন্ট্রি লেভেলে যারা এইচআর হয়, এটা হলো যে সে সেলসে বা মার্কেটিংয়ে জব করতে চায় না, একটা ডেস্ক জব দরকার, তখন সে হয় অ্যাডমিন অথবা এইচআরে যায় যখন সে ইন্টার্ন হিসেবে ঢুকে। তারপর হয়তো আস্তে আস্তে যদি সে কোনো ডিপ্লোমা করে বা কোনো ডিগ্রি নেয়, যদি না তার আগে থেকে মেজর বা মাইনর কোনোটা এইচআরএমে করা থাকে। সো তুমি তো বেসিক্যালি সেটগুলো করো নাই, তুমি পপুলেশন সায়েন্সে পড়ছো, তার আগে সংস্কৃততে পড়ছো, সংস্কৃত। হ্যাঁ, ওকে। তো তোমার ক্ষেত্রে তো ব্যাপারটা সেটা হয়েছে, মানে তুমি তো কোনোদিন এইচআর হবে এটা চিন্তা করো না? আমি একদমই চিন্তা করি না আমি এইচআর প্রফেশনাল হব, কোনোদিনও স্বপ্নেও ভাবি নাই, আসেও নাই জিনিসটা। এইচআর কি আমি সে তখন জানতামও না। এটা আসছে হচ্ছে পপুলেশন সায়েন্সে পড়ার সময়। পপুলেশন সায়েন্সে পড়তে গিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষের সাথে তো ক্লাস করেছিলাম, তারা সবাই প্রফেশনাল, আমি একমাত্র ছিলাম যে স্টুডেন্ট, যে এখনও কিছু করি না। ওখানে অনেকে ছিলেন যারা স্বাস্থ্যতে ছিলেন, যারা হচ্ছে পাসপোর্ট অফিসে কাজ করেন, তারা মানে সরকারি সব বিসিএস দেওয়া তারা, তো অনেক মানুষ ছিলেন, ওখানে ডাক্তার ছিলেন। তো ওনাদের সাথে পড়াশোনা করতে করতে একটু মানে অনেক আলোচনা হতো, অনেক কিছু হতো। তো ওখান থেকে আসলে আমার স্যারদের কথা শুনে বা শুনে দেখলাম যে পপুলেশন নিয়ে কাজ করার সুবাদে অনেক কিছু আসলে সাবজেক্টে অনেক ব্যাপারগুলো থাকে। তো ওখান থেকে মনে হলো যে না, মানুষ নিয়ে কাজ করার ব্যাপারটা আসলে মানুষের কথা শোনা বা হিউম্যান রিসোর্সের যে ব্যাপারটা, ওটা বেশ একটা বড় কাজ। এবং কেন জানি আমার কাছে মনে হলো যে আমি যে ধরনের কাজ করি, মানুষের কথা শুনে, মানুষের কথা, মানুষের দুঃখ লাঘব করার জন্য বা মানুষের জন্য একটু মানে একটু কষ্ট যেন কম হয়, কষ্ট কমে যায়, ওইটার জন্য যে কাজ করি, আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক সিমিলার জিনিসটা হচ্ছে আমি এইচআরে করতে পারছি। ঠিক একদম সিমিলার। এইচআরে হয়ে আমি বসে কোম্পানির তো বেনিফিট চিন্তা করছি, কিন্তু এমপ্লয়ীদের সাথে একটা ব্রিজ করছি, কোম্পানির আর এমপ্লয়ের মধ্যে ব্রিজ হয়ে কাজ করছি। বেনিফিট চিন্তা করা, ওদের কীভাবে ভালো চিন্তা করা যায়, বা কেউ একজন এসে কনফ্লিক্টের কথা বলো, তারটা শোনা, অন্যের সাইড শোনা, দেন একটা ডিক্লারেশন দেওয়া যে এইরকম ডিসিশন মেক করা। তখন মনে হচ্ছিল যে না, তাদেরটা যে চিন্তা করছি এটাও আসলে ওই জায়গায় থাকলে অন্যদের মানুষের কথা যেমন চিন্তা করতাম, এখন আমাকে সেম জিনিসটাই করতে হচ্ছে। একটা সিমিলারিটিস আমি খুঁজে পাই। এখনও কতটা মানবিক থাকা যায় একজন এইচআর হয়ে, এইটা এখনও আমাকে প্র্যাকটিস করতে হয় এবং আমার কাছে খুব ভালো লাগে। আই জাস্ট লাভ দিস জব, যে অ্যাজ এ এইচআর প্রফেশনাল আমি যে কাইন্ড, এমপ্যাথি দেখাতে পারছি, কাইন্ড থাকতে পারছি, হাম্বল হতে পারছি। এবং এইচআর মানেই অনেক কমপ্লেন আসে যে এইচআর আমাদের অফিসে বলে যে এইচআর ইজ নট ইউর ফ্রেন্ড। কখন ফ্রেন্ড হতে পারে না, দ্যাটস ট্রু, বাট স্টিল যখন কেউ এসে নিজের কথা বলে, নিজের সমস্যার কথা বলে, ওটা নিয়ে কাজ করা, ইনক্রিমেন্ট বা ওনার সমস্যা, অসুস্থ, বাসার সমস্যা, নিজে অসুস্থ, আসতেই পারছে না, ওয়ার্ক ফ্রম হোম করবে, এই যে ব্যাপারগুলো চিন্তা করে তাকে অ্যাপ্রুভাল দেওয়া। মোস্ট অফ দ্য কেস আমাকে ডিপার্টমেন্ট হেড বলে যে ওর স্যালারি ডেট করে দেন, ও তো আসে না ঠিকঠাক মতো, ও তো হ্যাঁ আমাকে জানায় নাই, ঠিক আছে, কিন্তু এইটা তো ওনাকে পরে ওভারওয়ার্ক করায়, তাকে হচ্ছে আমি করতে পারবো। স্যালারি তো সে এমনিই কম পায়, আমি ভেবে বলি এমনিই কম পায়, আবার যদি কেটেও নি কিছুই থাকে না, চলবে কী করে? তো এই যে চিন্তাটা, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য পারফেক্ট জব, যেটা আমার সাথে একদম ম্যাচ করে। এবং আমি কখনো চিন্তাও করি নাই যে আমাকে আল্লাপাক এরকম একটা জবের মধ্যে মানে সে ঠিক করে রাখছে যে এরকম জবই তোমার জন্য পারফেক্ট। তো আমাকে যারা আমি প্রজেক্টগুলোতে কাজ করেছি, ওখানে যারা ভলান্টিয়ারদের সাথে এখন যোগাযোগ হয়, তো ওরা বলে আপু তোমার সাথে যায় না ব্যাপারটা, তুমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো। আমি বলছি যে না, ব্যাপারটা ডিফারেন্ট। আমি এখানে যে মজাটা পাচ্ছি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে হয়তো পেতাম, কিন্তু এখানে অন্যরকম মজা, এই মজাটা হয়তো বা আমি ওখানে পেতাম না। এই জন্য আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য গুড ফিট। ওরা পরে শুনে বলতো যে না, তাহলে তুমি পারফেক্ট এটার জন্য, ঠিক আছে। ক্যাপিটালিস্ট ব্যবস্থায় যেটা হয়, কোম্পানিগুলো চায় প্রফিট ম্যাক্সিমাইজ করতে এবং প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য এক্সপেন্স কম রাখতে, এবং সেটার প্রক্রিয়া যেটা হয় যে এমপ্লয়ীদের স্যালারি তুলনামূলক একটু কম রাখতে চায়, এবং সেটাকে দেখা যাচ্ছে এমপ্লয়িরা এক ধরনের এক্সপ্লয়টেশন মনে করে। আবার এই যে নানা কারণেই তো দেখা যাচ্ছে স্যালারি ডিডাক্টের যে কথাটা বললাম, সেক্ষেত্রে যেটা মানে কোম্পানির এই যে লাঠিয়াল বাহিনীর যদি ধরি, মানে আমরা কোম্পানিকে যদি একটা জোতদার সিস্টেম ধরি এবং
লাঠিয়াল বাহিনী যদি ধরি, সেই লাঠিয়াল বাহিনীর প্রধান তো বেসিক্যালি HR অ্যাডমিনেরাই থাকে। তো তুমি এরকম একজন এমপ্যাথেটিক মানুষ, এরকম একটা ক্যাপিটালিস্ট ব্যবস্থায় যখন তুমি HR হয়ে দেখা যাচ্ছে লো পেমেন্টে কাউকে রিক্রুট করতেছো, বা বছর শেষে যখন ইনক্রিমেন্ট হচ্ছে খুবই নামমাত্র, কারণ কোম্পানির বিজনেস হয়তো খুব ভালো যাচ্ছে না, কিন্তু সেটা তার এমপ্লয়ি বোঝে না যে কোম্পানির বিজনেস ভালো যাচ্ছে, তার কথা হচ্ছে তার তো পে স্কেল বাড়তেছে না, বা দেখা যাচ্ছে যে সে ডিসিপ্লিন ইস্যুতে তাকে ফায়ার করতে হচ্ছে, টার্মিনেট করতে হচ্ছে। এই যত রকম অমানবিক কাজ আছে লাঠিয়াল বাহিনীর, সবগুলো কাজ তো এইচারেরই করতে হয়। তো তোমার কি মনে হয় যে এই সমস্ত জিনিসগুলোতে তুমি যখন ইনভলভ হও, ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, তোমার নিজের রোজগারের প্রয়োজনে হলেও তো তোমার এগুলো এক্সিকিউট করতে হয় একজন লাঠিয়াল বাহিনী প্রধান হিসেবে। তো তখন আসলে তোমার এই যে এতদিনকার যে শিক্ষা দীক্ষা বা মূল্যবোধের যে জায়গাগুলো, যেটার জন্য বেসিক্যালি তোমারকে আজকে ডাকছি, সেটা তো ভয়ঙ্করভাবে চ্যালেঞ্জড এবং কম্প্রোমাইজড হয়ে যায়। সো হাউ ডু ইউ ফিল দেন ওই সময়গুলোতে? যখন হচ্ছে ইন্টারভিউ নেই বা যখন হচ্ছে একটা ফিক্সড স্যালারি এরকম আসে, রেঞ্জটা খুবই কম, মিনিমাম, তো সেখানে তারাই আসে যারা এন্ট্রি লেভেলে জব করে, সেখানে তারাই আসে যারা হচ্ছে বেকার, কিছু করতে পারছে না, ফ্রেশার হিসেবে আমার কাছে মনে হয় না সেটা খুব বেশি কম। তখন আমি বলি যে না, এন্ট্রি লেভেলে এটা ঠিক আছে। কিন্তু যখন ইনক্রিমেন্টের ব্যাপার আসে তখন চিন্তা করি, তখন তার সাথে কথা বলে বা ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলে তার এক্সপেকটেশন ম্যাচ করার জন্য অনেক চেষ্টা করি। 2 মাস মনে করেন যে 1 বছরে দিলাম, পরের বছরে হচ্ছে গিয়ে 2 ভাগে ভাগ করে দিলাম ইনক্রিমেন্টটা, একবার প্রতি বছর 1 বার 2 বারে দিলাম। চেষ্টা করি স্যাটিসফ্যাকশনে ম্যাচ করার, অনেক চেষ্টা করি। কিছু কিছু সময় ম্যাচ হয়, কিছু ম্যাচ হয় না, কিন্তু একটা সময় যে সে খুশি তাকে করতে পারি, একটা সময় যে হয়তো বা 6 মাসে পারলাম না, 1 বছরে যে পারলাম, বা সে এক্সপেক্টই করে না তাকে ডাকা হবে ইনক্রিমেন্টের জন্য, কিন্তু ডেকেছি, চিন্তা করেছি। মানে আমি বলি যে আমি সবাইকে নিয়ে চিন্তা করি, আপনারা চিন্তা করেন না। বা যারা আমার কাছে ইনক্রিমেন্টের জন্য কথা বলতে আসে, আমার মাথায় আছে ইভেন আমার এখনও মাথায় আছে, আমার যে এই মাস্টার শেষ যাচ্ছে, ইনক্রিমেন্ট কয়েকজনকে অ্যাড করতে হবে, আমি আজকেও কথা বলছি ইনক্রিমেন্ট অ্যাডের জন্য। তো মানে আমার মাথায় আছে ব্যাপারগুলো। তো এটা একটা। আর একটা হচ্ছে গিয়ে টার্মিনেশনের ব্যাপারটা। টার্মিনেট তাদেরকেই করা হয় যারা কোম্পানির জন্য অস্বাস্থ্যকর মানুষ, যারা কোম্পানির পরিবেশকে নষ্ট করে। তো আমার কাছে মনে হয় না তাদেরকে টার্মিনেট করাটা খুব বেশি অযৌক্তিক। আন্ডার পারফর্মারদের আমি ফায়ার করা হয় নাই, কিন্তু আমি সেটাকে মনে করি কি সুযোগ দেওয়া। আমার কাছে মনে হয় যখন সে জয়েন করেছে তখন সে কিন্তু প্রবেশন পিরিয়ড পার করে সে ঠিকই হচ্ছে একটা লেভেলে গেছে। আর প্রবেশন পিরিয়ড যদি সময়ও লাগে, সে নিজেকে প্রুভ করে এটা কনফার্ম হচ্ছে। তো আন্ডার পারফর্মারকে সুযোগ দিতে হয়, আমরা সুযোগ দিই, আমি সুযোগ দিব। আমি তার সিচুয়েশনটা বুঝবো যে কেন সে পারফর্ম করতে পারছে না, তার কী ধরনের সমস্যা। যদি দেখি যে সে আনস্কিলড, স্কিল বাড়ানোর জন্য তাকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু দেওয়া হয়। লিডার কিন্তু বুঝে যে না, তার কিন্তু স্কিল কম, তুমি এটা দেখো, এই জিনিসগুলো প্রোভাইড করে, বাসায় যে সময় দিতে হবে এক্সট্রা, ওটা দিচ্ছে কি না। তো আমি দেখি না যে আন্ডার পারফর্মার খুব বেশি থাকে, 2-1 হয়তো থাকে, কিন্তু তারা পরে ম্যাচ করতে পারে। আমি বলবো যে সুযোগ দিতে হবে, সুযোগ ছাড়া আসলে আমি ওখানে আসলে হার্ড হই না। আমি আইটি কোম্পানিতে যেহেতু কাজ করি এইচআর হিসেবে, আমি হার্ড হই না, সময় দিই, সুযোগ দিই। আমার কথা হচ্ছে কি, আমার টিম যদি একসাথে কাজ করতে পারে, আমার রেজাল্ট যদি হয়, ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক এনিথিং এলস। আমার দরকার ওইটা, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ওটা কি হচ্ছে তখন আমার সমস্যা নেই। ওকে, আমাদের সোশ্যাল একটা স্টেরিওটাইপ আছে, সেটা হচ্ছে যে কোনো মেয়ে যদি একটু মায়া দয়া সম্পন্ন হয় বা একটু সে স্মাইলিং ফেস হয়, নর্মালি আমরা তখন তাকে কোনো একটা বাচ্চাদের স্কুলের টিচার হিসেবে দেখতে অধিক কমফোর্ট ফিল করে, যে সে বাচ্চাদের সাথে খুব। আপনি আমাকে প্রশ্নটাও করেছিলেন এরকম ইন্টারভিউর সময়, টিচার হলে, অথবা সে হয়তো নার্স হবে বা চাইল্ড স্পেশালিস্ট হবে। তো তোমার কি মনে হয় যে এই চাইল্ড স্পেশালিস্ট হওয়া বা এদের চাইতে বাচ্চাদের স্কুলের টিচার হওয়ার চাইতে এইচআর হওয়াটা, এটা আসলে শুরুতে যেটা বলতেছিলাম, ওইটা কি আসলে মোর ইম্প্যাক্টফুল কাজ হচ্ছে, নাকি তোমার ওই সোশ্যাল স্টেরিওটাইপে যে প্রফেশনগুলো মানুষ ভাবে সেটাই বেশি তোমার জন্য? ছোটবেলায় আমার একদম ছোটবেলায় ইচ্ছা হতো ডাক্তার হওয়ার, ইভেন এইচএসসি পরেও মনে হচ্ছিল ডাক্তার হতে পারি নাই। পরে হচ্ছে মাঝখান দিয়ে আবার ইচ্ছা করছিল রিহ্যাবিলিটেশন নিয়ে পড়াশোনা একটু করেছিলাম, কোভিডের টাইমে রিহ্যাবিলিটেশনে ভর্তি হব এরকম চিন্তা করতেছিলাম, যে আমাদের এখানে তো সিআরপি আছে, এরকম অনেক জায়গা আছে, তো ওখানে যাব কি না এরকম চিন্তাভাবনা ছিল, কিন্তু কিছু করি নাই পরে, মানে ইম্প্যাক্টফুল কিছু করার চিন্তাভাবনা। এইচআরে আসার পর আমি তো বললাম যে ব্রিজ হয়ে কাজ করা, তো এখানে ইম্প্যাক্ট হচ্ছে মানুষের।
সেটা বলি তাদের ওয়ার্ক এথিক বোঝা, এমপ্যাথি হওয়া, তাদের প্রতি রেসপেক্ট, হাম্বলনেস, এই জিনিসগুলা, আর কোম্পানির বেনিফিট নিয়ে চিন্তা করা, পুরো অর্গানাইজেশনাল একটা চেঞ্জ আনার জন্য ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করা, কোম্পানিকে কীভাবে আরও একটু বেশি প্রোগ্রেসে আনা যায়, কীভাবে আরও একটু রেভিনিউ বাড়ানো যায়। এই কালচারে যদি এই জিনিসটা অ্যাডাপ্ট করি তাহলে হয়তো ডিফারেন্ট আমরা রেজাল্ট পাবো। ইম্প্যাক্টফুল ডেফিনেটলি। এখানে মানুষের রুটি রোজগারের যে ব্যবস্থা হচ্ছে, রিজিকের যে হচ্ছে সংস্থান হচ্ছে, আমার থ্রুতে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আমি একজনকে হায়ার করতে পারছি যে নিডি ছিল, হ্যাঁ, তাকে ফাইন্ড আউট করা এবং আমার এর সাথে যাচ্ছে অ্যালাইন হচ্ছে কোম্পানির সাথে, এটাও ফাইন্ড আউট করা এবং তাকে হায়ার করা। আমি একটা ভালো ইম্প্যাক্টফুলি কাজ করি, আমি বিলিভ করি এটা একটা ইম্প্যাক্টফুল জব ডেফিনেটলি। ওকে, এইবার একটু এম্বারেসিং টাইপ একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, যেহেতু তুমি হিজাব পড়ো, সেক্ষেত্রে যেহেতু তুমি এইচআর এবং সেখানে আমাদের যে কোনো অর্গানাইজেশনে সাধারণত মেল ডমিনেন্ট থাকে, আই থিঙ্ক তুমি যেখানে কাজ করো সেখানেও জেন্ডার রেশিওতে ফিমেলের চাইতে মেল অনেক অনেক বেশি হওয়ার কথা। তো সেক্ষেত্রে মানে আমি যেহেতু অনেক মানুষের ইন্টারভিউ করছি, আমার কাছে এই ইনসাইটটা আছে যে হিজাব বা নেকাব পরা মেয়েদের সাথে ছেলেরা কথা বলতে একটু ডিসকমফোর্ট ফিল করে, বরং যারা মানে এটার বাইরে তাদের সাথে একটু কথা বলার ক্ষেত্রে তারা তুলনামূলক কমফোর্ট বোধ করে। তো তুমি যখন তোমার ওয়ার্ক প্লেসে কি এইটার কারণে তোমার কোনো, যেহেতু তুমি একটা সবার সাথে তোমার কথা বলতে হয়, এইটার কারণে তুমি কোনো চ্যালেঞ্জ ফেস করছো কিনা? না, আসলে আইটি কোম্পানিগুলো তো আসলে খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হয়। তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রাখার জন্য নিজেকে অনেক কথা মিশেছি, কথা বলেছি। এম্বারাসিং সিচুয়েশন এখনও আল্লাহর রহমতে ফেস করি নাই আমি, কিন্তু অনেকে আছে যারা একটু বেশি ইসলামিক, তারা চোখের দিকে তাকিয়ে কথা বলে না, তারা দৃষ্টি ঢুকায়। তো এটা আমি রেসপেক্ট করি, আমিও তখন অন্যদিকে তাকিয়ে কথা বলি, কিন্তু কোনো জায়গায় অসম্মানিত হয়নি। সেটা স্কুল কলেজেও তো হিজাব পড়েছি, আবার ভার্সিটিতেও পড়েছি, কোনো জায়গায় অসম্মানিত হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্কুলে হয়েছে, অনেক টিচার আছে হিজাব পড়া মেয়েদেরকে, আমি রিডিং পড়তে চাইতাম কিন্তু হিজাব পড়া দেখে রিডিং পড়তে দিতে চায় নাই, এটা দেখেছি। ভার্সিটিতেও সেরকম ফেস করি নাই, কিন্তু হ্যাঁ দেখতাম যে হিজাব পড়ার জন্য অনেকে হচ্ছে ইগনোর করা হচ্ছে। আর স্কুল ভার্সিটিতে তো এটা খুবই নর্মাল। হিজাব পড়ার জন্য আমাকে আমার স্যার ডেকে বলেছিলেন যে এখানেই কি পরিবর্তন, এখানেই কি মুক্তি মেয়েদের, মানে হিজাব পড়ার জন্য কি এখানে আমি হিজাব পড়া শুরু করি তখন, এখানে কি মেয়েদের মুক্তি, নারী মুক্তির কি এটাই একমাত্র পথ, এরকম মুক্তি কোথায়, এরকম। তো সে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। বাট আমি এই জায়গাটা একটা দেখেছি। কিন্তু যখন ওয়ার্ক প্লেসে আসি, ওয়ার্ক প্লেসে আমার কখনো নামাজ পড়া নিয়ে বা আমার কখনো রোজা রাখা নিয়ে বা আমার হিজাব নিয়ে আমি কখনো দেখি নাই ওই ধরনের ডিসকমফর্ট আমি ফিল করি নাই। এবং এটা নিয়ে আমি খুবই প্রাউড ফিল করি এবং এটা নিয়ে আমি খুবই থাকি, মানে ইজি গোয়িং যে ব্যাপারটা যে কোম্পানি আছে, এটা আছে বলেই মনে করেন যে আমি মানে এখানে থাকতে পেরেছি, কাজ করতে পেরেছি। তো আমি এই জিনিসটাকে বলবো যে না, ক্রেডিট যে তাদের, যে তারা এই জিনিসটা করে দিচ্ছে। তো এটাই কিছু কিছু জায়গায় ফেস করি, কিন্তু ওয়ার্ক প্লেসে এখন পর্যন্ত ফেস করিনি। ওকে, আমরা এতক্ষণ যে আলাপটা করতেছিলাম শুরুর দিকে, সে ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট সেটা হচ্ছে যে আমাদের নর্মালি তো যারা একটু আন্ডার প্রিভিলেজড বা কোনো কারণে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের প্রতি আমরা সবসময় সহমর্মী এবং সহমর্মী হওয়া উচিত। কিন্তু এই সহমর্মিতাকে আমরা কোনো কোনো সময় গ্লোরিফাই করতে গিয়ে তাদেরও কিছু লিমিটেশন বা যেটা নেগেটিভ অ্যাটিটিউড, সেগুলোকে আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই। এতে যেটা হয়, আমরা আসলে তাদেরকে মনুষ্য হিসেবে পোট্রে না করে তাদেরকে কাইন্ড অফ সুপারম্যান টাইপ কিছু একটা দেখানোর চেষ্টা করি। বাট আমার ধারণা যে এই যে তুমি যে এগুলো করছো, মানে এই ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্টের সাথে কথা বলতে, কাজ করতে গিয়ে যে করছো, সবসময় তুমি যে খুব পজিটিভ হয়েছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে তাদেরও বেশ কিছু লিমিটেশন আছে, যে জিনিসগুলো আসলে তাদের রিথিঙ্ক করা উচিত। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলোও রিভিল করা উচিত, মানে শুধু একতরফা শুধু তাদের গুণগান করাটা, এটা মানে আমার টাইপের সাথে যায় না। অবশ্যই না, নেগেটিভ তো জায়গা আছে, নেগেটিভ দিক কিছু আছে। যেমন হচ্ছে আমার সাথে হয় নাই, এক্সপিরিয়েন্স শুনেছি যাদের শুধু লেখক হিসেবে নিয়োগ দিয়েছিলাম, ম্যানেজ করে দিয়েছিলাম, তারা বলতো আপু ওনার তো সব পড়ে যেতে হয়েছে, উনি বলেছে তুমি এই জিনিসগুলো পড়ে যাও। তো এটা তো আসলে হয় না, মানে এটা কেমন, তো আমি আর ওনার পরীক্ষা দিব না, তো এরকম। তারপরে জিজ্ঞেস করতাম যে আপনি কেন বলছেন না আপু, আসলে কিছু জিনিস তো আসলে পড়ে যেতে হয়, আসলে আপনি বুঝেন না, মানে আমি তো এটা পড়েছি, কিন্তু যদি উনি না দেখে তাহলে তো উনি লিখতে পারবে না, করতে পারবে না। তো এরকম হচ্ছে কি, তারা বুঝাতো আমাকে,
কিন্তু তাদের কথা হচ্ছে কি না ওটা না পড়লেও চলে, এটা আসলে এরকম। তো মানে কিছু কিছু জায়গায় তারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো করে মানে অ্যাপ্লাই করে যে না নেগেটিভ জিনিসগুলো এই একটা জায়গা যে তারা হচ্ছে মানে পড়ে আসতে বলে, তারপর হচ্ছে গিয়ে তারা হচ্ছে লেখালেখি ওই জিনিসটা শ্রুতিলেখক হিসেবে, এটা একটা হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে এমনও দেখা যায় অনেকে মেল ভিজুয়ালি ইম্পেয়ারদের কথা বলবো, যে লিখতে গিয়ে অনেকে মনে করে যে সে আমার জন্য একটু করছে, আমাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে পরীক্ষা চাকরি পরীক্ষা দিতে কি পানি নিয়ে গেছে তার জন্য, যে ভিজুয়ালি ইম্পেয়ার পানি নিয়ে আসলাম বা এটা করলাম, বা তখন মনে করে যে না সে আমাকে মনে বেশি ফিল করছে। তখন হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে মনে করে যে অন্য অ্যাঙ্গেলে দেখতে থাকে ব্যাপারটা, যে এটা মনে হয় আমাকে ফিল করছে, আমাকে পছন্দ করছে। এটা কিন্তু না, এটা কিন্তু সে একটা এম্বারাসিং সিচুয়েশন হয়। পরে হচ্ছে গিয়ে তাকে বোঝানো হয় যে না এরকম তো কিছু না ব্যাপারটা, এটা তো এরকম। তো ওই যে হচ্ছে শ্রুতিলেখক আমরা তাকে নিয়োগ করলাম, তাকে হচ্ছে যে এম্বারাসিং সিচুয়েশন যেতে হলো, যে না সে তো আসলে এইরকম মানে একটা প্রস্তাব পেলো তার থেকে, এটা কিন্তু তাকে একটা বিপদে ফেলে দিল এবং সে লজ্জিতও হলো। কিন্তু তাকে তো না বলতে হবে, সে তো এরকম কিছু ইন্টেনশন নিয়ে তাকে হেল্প করছে না, সে পুরো মানবিক দিক থেকে কাজ করছে। তো এই জিনিসগুলো আর কিছু সময় হয় যে এটা নেগেটিভ বলবো না, কিন্তু এটা বোঝার একটা ভুল আর কি, যে সবাইকে এক কাতারে তারা মনে করে, এটা আসলে না। আর এরকমই মানে শ্রুতিলেখক হিসেবে কাজ করতে গিয়ে মানে এই জিনিসগুলো আমি দেখেছি, তারা হচ্ছে গিয়ে ছল চাতুরির আশ্রয় নেয়, যেটা আসলে উচিত না। তবে আমি এটার জন্য সবাইকে যে খারাপ বলবো তা না, কিছু কিছু তো থাকবে এরকম তারা এটা করে, কিন্তু শ্রুতিলেখক যাতে ম্যানেজ করে দিয়েছে ওদের থেকেই শোনা, আমি আসলে অভিজ্ঞতা এরকম হয়নি। আর আমি যদি পেতামও এরকম তাহলে হয়তো বলতাম যে না আমি এটা করবো না, আপনি অন্য কাউকে আমি ম্যানেজ করে দিচ্ছি, বা আমি পড়বো না, বা আমি পরীক্ষা দিয়ে দিব আপনি না পড়ে, এটাই। ওকে, এই যে আমি তোমাকে ব্রেকের সময় বলতেছিলাম যে আমি তো মানুষকে নানা রকম ক্রেজ দেই, তোমারও একটা ক্রেজ দেওয়া উচিত ছিল। তো তুমি তখন বললা যে তুমি এই কাজের জন্য অলরেডি অনেকগুলো ক্রেজ পাইছো, তো আমাকে ওই ইগুলো বলো, মানে অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে একটু বলো। অ্যাওয়ার্ড যদি আজকে যে প্রোগ্রামের যে টপিক শ্রুতিলেখক নিয়ে কথা বললাম, বেস্ট স্ক্রাইব অ্যাওয়ার্ড পেয়েছি একটা। তারপর ওই সংগঠন থেকেই বিভিন্ন ধরনের বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। তো বিডিএফ থেকে পাওয়া হয়েছে, আর গিভ বাংলাদেশ ফাউন্ডেশন যেখানে আমি কাজ করেছি ওখান থেকেও পেয়েছি। এই তো, যে এই সংগঠনের সাথে কাজ জড়িত ছিলাম, সব সংগঠনই আমাকে কোনো না কোনোভাবে একটা সংগঠনে কাজ করার জন্য অ্যাওয়ার্ড দিয়েছে। স্কুল কলেজে তো আসলে অনেক ধরনের প্রতিযোগিতা ছিল, ওখানে প্রাইজ পেয়েছি। আমি আগে ছোটোবেলায় নাচ করতাম, তারপর ওখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এরকম ছোটোবেলায় যা করেছি কিছু কিছু ওগুলোর জন্য পুরস্কার পেয়েছি। এই তো। এই ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষদের নিয়ে তো আমার ধারণা গ্লোবাল কোনো না কোনো অর্গানাইজেশন আছে। সো তুমি যেহেতু এই ব্যাপারটা ফিল করো, তোমার কি মনে হয় যে তুমি এই কোম্পানি এইচআর না হয় যে দুই ধরনের কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ হইতা, তাহলে তুমি হয়তো আরও বড় কোনো আইকন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতো, নাকি ওইটার চাইতে এই এইচআর হয়ে তুমি মোটামুটি ইনকাম বেশি করতে পারবা, এটা বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য? না না, ইনকামের তো প্রথমে চিন্তা আসে নাই, কিন্তু রিহ্যাবিলিটেশন নিয়ে একটু পড়াশোনা করেছিলাম, ইচ্ছা ছিল যে ওদের পুনর্বাসন নিয়ে বা এগুলো নিয়ে কাজ করা যায়, যেহেতু আমি খুব রিলেভেন্ট কাজ করেছি, তো মনে হচ্ছিল ওই সময় এটা করা যায়। পরে তো সেরকম কিছু করতে পারি নাই, কিন্তু যারা হচ্ছে ডিসেবল নিজেরা, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা নিজেরাই এক একজন আইকন এবং অনেক পরিচিতি তারা। এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তারা বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডে পড়াশোনা করতে বিভিন্ন জায়গায় দেশে গিয়েছে, তারা কথা বলেছে নিজেদেরকে নিয়ে এবং নিজেদের উপস্থাপন করেছে ভাবে। আমি মনে করি যে যারা চ্যালেঞ্জড তারা যদি নিজেদেরকে রিপ্রেজেন্ট করে বড় জায়গায় যেতে পারে, সেটা খুব ইম্প্যাক্টফুল, ভালো জিনিসটা। আমি যেতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি কিছু হওয়ার চেয়ে তারা করুক, সেই জিনিসটা ভালো। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে সেলফ স্যাটিসফাইং ব্যাপারটা খুব বেশি। এখানে আমার চাকরিই করতে হবে এমন না, আমি তো চাকরির বাইরে থেকেও তাদের হেল্প করতে পারি। তো ওই জায়গা থেকে আসলে চিন্তা থেকে আমার আসলে কখনো হয় না যে এই রিলেটেড চাকরি করতেই হবে, পড়াশোনা করতেই হবে, এরকম ফিল হয় নাই। বাট মাঝে মধ্যে চিন্তা হয়েছিল যে তারাও তো বিদেশ যায় যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমি তো এটা নিয়েই তো ফিল করি, যেহেতু মনে হয় খুব ভালো হবে, বা ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু কাজ করছি, ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড কিছু করি বা ভালো জায়গায় বড় জব করি, ও ইম্প্যাক্টফুল জিনিসগুলো হয়তো নিয়ে চোখে দেখতে পারলে ভালো লাগবে। কিন্তু কেন জানি হয়ে ওঠে নাই। আর আমিও আসলে বেশি মনে করলাম যে আমি তো এর বাইরে থেকেও আসলে ইম্প্যাক্ট রাখতে পারবো, ভলান্টারি সার্ভিস দিতে পারবো, সেটা ফান্ড রেজ করে হোক বা বাইরে থেকে নিজে হচ্ছে অ্যাডভাইস দিয়ে হোক।
সো আমার কাছে মনে হয় না যে না ঠিক আছে যেরকম আছে খারাপ তো না, আমি স্যাটিসফাইড হতে পারলেই হলো। শুরুর দিকে একটা শব্দ বলতেছিলাম যে অ্যাডিকশন, মানে তোমার তো এই কাজটা অ্যাডিকশনের পর্যায়ে চলে গেছিলো। তো এখন যেহেতু তুমি ফুল ফ্লেজ চাকরি করো, সো তোমার এখন এই অ্যাডিকশনের চাহিদা বিকল্প কিভাবে পূরণ হচ্ছে? নাকি এখন ওই 5 দিন অফিস করে 2 দিন এমন লেথার্জিক হয়ে পড়ো যে আর নেশা ভাঙ করার সময় পাচ্ছ না? না এখনও করি, এখনও হচ্ছে যেমন রিসেন্টলি আমি 2টা জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক একটা হচ্ছে সেমিনার মতো বা ওয়ার্কশপ হয়েছিল, যেখানে হচ্ছে গার্মেন্টসে যারা হচ্ছে মিড লেভেলে চাকরি করে, যারা ম্যানেজার, তাদেরকে হচ্ছে গিয়ে আমার একটা ট্রেনিং দিতে হয়েছিল। ওটা হচ্ছে গিয়ে মানে ওয়ার্ক প্লেসে ইনক্লুশন এবং আরএনজি ওয়ার্কার্সদের রাইটস নিয়ে একটা হচ্ছে ট্রেনিং দিই তাদেরকে। এটা কিন্তু ফ্রিতে দেই, মানে তারা আমাকে সম্মানই দেয়, বাট নাম মাত্র সম্মানই, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যাচ্ছি, কিন্তু ওটা কিন্তু অনেক দূরে, আমাকে বাসা থেকে উবার নিয়ে তারপর অনেক দূরে যেতে হয়েছে, ঢাকা উদ্যান পার হয়ে, নদী পার হয়ে তারপর ওখানে ট্রেনিং দিয়েছি 2 দিন এরকম। মানে যখনই তারা কল করে আমি সাড়া দিই যে আমি থাকবো। ইভেন তো আপনাদের সাথে আমার একটা ইন্টারভিউ ছিল ওই দিন, ফাইনাল ইন্টারভিউ, তার আগে শুক্রবার সকালে আমি কমিটমেন্ট দিয়ে দিছিলাম যে থাকবো, কিন্তু বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফোন আসে যে আপনাকে আগামীকাল ইন্টারভিউ থাকতে হবে। তো ওদের তো কমিটমেন্ট, আমি চিন্তা করলাম যে এটা তো আসলে একটা ফ্রেশ মাইন্ডে ইন্টারভিউ দেওয়া উচিত, এখন যদি আমি ওখানে না যাই তাহলে তো ওরাও একটু কমিটমেন্ট যেহেতু দিয়ে দিয়েছি। কিন্তু পরে আবার তারা বললো যে না ঠিক আছে আমি আগে আসবো, পরে জিনিসটা করা হয়। তো এখানে এরকম একটা কাজ যেখানে আর কি আসলে ইম্প্যাক্ট রাখতে পারছি, যে তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যেন ওয়ার্ক প্লেসে কিছু চেঞ্জেস আনতে পারে, ইনক্লুশন রাখতে পারে, মহিলাদের ফিমেল ওয়ার্কারদের দেখতে পারে। আর যখন হচ্ছে কাজ করতাম পিডিএফ বলেন বা গিভ বাংলাদেশে বলেন, তখন হচ্ছে ফান্ড রেইজে আমি বেশ প্রতিকূল অবস্থা পার করতাম। আমার আত্মীয়স্বজনদেরকে বুঝাতে পারতাম না, তারা বিশ্বাসও করতো না এই জিনিসগুলো, মনে করতো আমি নিজের টাকা পয়সা নিজে পকেটে ভরার জন্য এরকম করছি। তো আশেপাশে মানুষ থেকে টাকা পয়সা নিতেও মানে বুঝাতে পারতাম না। তো টুকটাক অ্যারেঞ্জ করতে পেরেছি, যেমন নিজের বোনকে বললে সে দিত, দুদা ভাইকে বললে সে দিত, কিন্তু খুব ক্লোজ বেশি দূর যেতে পারতাম না। এখন যেটা করি সেটা হচ্ছে নিজের টাকা দিই, নিজে জানি যে এই প্রজেক্টগুলো এরকম কাজ করে বা এরা এখানে এরকম করে, তখন হচ্ছে গিয়ে আগে যাই। আর বিভিন্ন বিপদ আপদে তো মানুষ থাকেই, যাদের জানি যে বিপদ আপদে, তাদেরকে আসলে সহযোগিতা করি। এই তো এই এখনও যে এমন লেদারিচে থাকি তা না, চিন্তা থাকে, কাজ করি। যেমন আমি রিসেন্টলি রিসার্চ করছি, আমি তো প্রজেক্ট কোনায় কাজ করেছি মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে মেয়েদের, তো ওই রিসার্চ পেপারটাও এখনও কাজ করছি, আমরা 3-4জন মিলে লিখছি, ওটা মোটামুটি শেষ পাবলিশের দিকে। তো এমন না যে কিছু না কিছু, মানে আমি সবসময় চিন্তা করি আমি যে কাজটা করেছি ওটা কিছু না কিছু ইম্প্যাক্ট হয়, সেটা লেখার মাধ্যমে হোক, সেটা আমার কাজের মাধ্যমে, আমি না কিছু করবো, রেখে যাবো এটা ছাপ। তো যেহেতু মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করেছি পুরো বাংলাদেশের প্রতিটা প্রান্তে যাওয়ার চেষ্টা করেছি, তো ওইখান থেকে যেটা আমার কাছে সবচেয়ে আমাকে প্রভাবিত করেছে ওই জিনিসটা নিয়ে একটা রিসার্চ পেপার লেখার তাগিদ ছিল। তো ওটা দেখা যাক কতদূর যায়, কিন্তু হ্যাঁ এটাই বলবো লেদার্জিক থাকিনি, চেষ্টা করেছি কাজের পাশাপাশি ওই জিনিসগুলো, মানে যে স্বপ্নগুলো দেখেছি এগুলোর ইম্প্যাক্ট রাখার, ওগুলো যেন রাখতে পারি। তুমি কেবল যে রিসার্চ পেপারটার কথা বললাম, এটা কি তোমাদের স্বউদ্যোগে নাকি কোনো পার্টির হয়ে এটা একটা প্রজেক্ট? না কোনো পার্টির হয়ে না, আমি এটা নিজেই হচ্ছে গিয়ে বলেছিলাম যে আমি হচ্ছে যে দক্ষিণবঙ্গে খুলনায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কিছু গ্রাম আছে, সেখানে হচ্ছে গিয়ে স্যালাইন ওয়াটার, মানে যে স্যালাইন আছে ওখানে, স্যালাইন ওয়াটারের জন্য হচ্ছে গিয়ে লবণাক্ত পানির জন্য যে মহিলারা হচ্ছে গিয়ে বিভিন্ন ফেস করে প্রবলেম, হাইজিনটা ঠিক মতো, কারণ তারা হচ্ছে এমনিতে অপরিচ্ছন্ন থাকে, নোংরা কাপড় ব্যবহার করে, তো ওদের যে সমস্যাগুলো ফেস করে তারা, এবং অনেকে হচ্ছে সেই তাদের পিরিয়ডের সময় যে প্রবলেমটা হয়, তাদের প্রচণ্ড সমস্যা হয়, সেটার জন্য তারা হচ্ছে পিরিয়ড বন্ধ করার রাখো পিল খাওয়ার জন্য তার পিরিয়ডটা বন্ধ থাকে। তো এটা আসলে তাদের প্রচণ্ড সমস্যা সৃষ্টি করে এবং কিশোরী মেয়েরা হচ্ছে পর্যন্ত পিল খায়। তো এই জিনিসটা রিসার্চে মনে হলো যে না এটা বেশ কার্যকরী একটা জিনিস, এটা আসলে উঠে আসা উচিত, এবং এটার প্রতিকার কী হতে পারে এটা নিয়ে আসলে মানে গভর্নমেন্ট থেকে শুরু করে সবারই আসলে এটা নিয়ে চিন্তা করা উচিত। খুব এখনও হচ্ছে জিনিসগুলো ট্যাবু নিয়ে কাজ করার ব্যাপারেও আমি ছিলাম অনেক আগে থেকেই, তো এই ট্যাবু ব্যাপারটা নিয়েও পরে কাজ করি। তো রিসার্চ পেপারটা ওটা নিয়েই লেখা, যে ওখানে কী ধরনের অবস্থা দেখা যাচ্ছে, কিশোরী মেয়েরা কী চিন্তা করে, মহিলারা কী চিন্তা করে, বিভিন্ন এইজের প্যারেন্টসদের এই নিয়ে রিসার্চ নিয়ে ওটা পেপারটা পাবলিশ করার ইচ্ছা আছে। নাটক সিনেমায় যারা থাকে মানে ভিজুয়ালি চ্যালেঞ্জ থাকে, তাদের স্পেশাল কিছু স্কিল বা ইনস্টিংক্ট দেখানো হয়, যে
পারে। তো তুমি তো এই ধরনের অনেক মানুষের খুব ক্লোজলি মিশছো, তো তুমি নাটক সিনেমায় যা দেখো সেটা আসলে কতটুকু ফ্যাক্ট নাকি ওইখানে অতিরঞ্জিত ব্যাপার আছে? আমি আসলে চিন্তা করে যে ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, অতিরঞ্জিত বলবো না, কিছু আছে ব্যাপার, কারণ যেহেতু একটা ইন্দ্রিয় তারা অফ থাকে, অন্য ইন্দ্রিয়গুলো ব্যাপকভাবে সচল থাকে। তো আগাম কিছু জিনিস তারা টের পায়, বিপদ বা মানুষের তির্যক কোনো কথা কী ধরনের প্রভাব ফেলতে পারে বা কি পরবর্তীতে কি আসতে পারে ওটা আন্দাজ করা, এই ধরনের কিছু ব্যাপার থাকে তাদের মধ্যে, এবং এই জিনিসটা তারাও নিজেরাও বলে যে বুঝতে পারে তারা। তুমি আলাপে বেশ কয়েকবার ফান্ড রেইজের কথা বলছো, তো তোমার এই ফান্ড রেইজের এক্সপিরিয়েন্সটা একটু বলো, মানে কি করো ফান্ড রেইজে? ফান্ড রেইজের জন্য একটা তো নিশ্চয়ই প্রপোজাল থাকে, প্রপোজালটা হচ্ছে বুঝাতে হয়। তো অনেকে আছে যারা হচ্ছে প্রপোজালটা মনে করেন তাদের আর্থিক অবস্থা ভালো, তারা বাবাকে বা মাকে বুঝাচ্ছে, তারা খুব ইজিলি ফ্যামিলিও বুঝে সাপোর্ট করে জানে, তারা হচ্ছে দিয়ে দিচ্ছে। তো ফান্ড রেইজের ক্ষেত্রে আমার যেটা চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি বুঝাতে পারি ঠিকই, কিন্তু তা আমি যাদেরকে বুঝাই তারা আসলে ইন্টারেস্টেড না, এরকম ইন্টারেস্টেড না পার্সনই আমার আশেপাশে বেশি থাকে। তো মিডল ক্লাস থেকে বড় হয়েছি, তো আশেপাশের মানুষজনও ওরকমভাবে মনে করে যে মিডল ক্লাস থেকে আসছে তার মানে নিজের পকেট ভরার জন্য, আর এই স্বেচ্ছাসেবী সংগঠনে কী দিব, এরা তো হচ্ছে কি ব্যবসা করে, মানুষকে হেল্প করে না টাকা, মানে একই রকম মনে করে। যতই বুঝি না কেন কিছু না কিছু আসলে ডিমেরিটস দেখতেই পাই। তো ফান্ড রেইজে এই চ্যালেঞ্জটা আমি বেশি ফেস করতাম। আমরা অনেক সময় দেখা যেত না যে না, ভালো মানুষও দেখেছি যারা হচ্ছে 1,000-2,000 টাকা দিয়ে দিচ্ছে একটার জন্য, বা মান্থলি ডোনেট করার জন্য ইন্টারেস্টেড ফিল করছে না, মান্থলি ডোনেট করবো এরকম। কিন্তু চ্যালেঞ্জটাই মোস্টলি আমি বেশি ফেস করেছি। ওকে, কোম্পানি যেটা হয়, কোম্পানি তো কোনো পার্সনের পেছনে যদি ইনভেস্ট করে বা কোনো প্রজেক্টে ইনভেস্ট করে সেটার ROI ক্যালকুলেট করে। সো তুমি ROI টার্মটার সাথে পরিচিত। এখন আমি যদি তোমার এই 54টা কেসকে যদি তোমার একটা ইনভেস্টমেন্ট ধরি এবং সেটার এগেইনস্টে তোমার যা অ্যাচিভেবল বা তোমার যা ওভারঅল ডেভেলপমেন্ট, এইটাকে যদি ROI ধরি, সো তাহলে তোমার আসলে ROIটা কীরকম হয়েছে এই কাজের পেছনে এত লম্বা সময় ইনভেস্ট করে? সময়, এনার্জি, ডেডিকেশন। সময় তো অনেক দিয়েছি, এনার্জিও দিয়েছি, ডেডিকেশনও ছিল, ডেডিকেশন ছাড়া তো আসলে করতে পারতাম না। কিন্তু আমি আসলে এখানে অনেক তৃপ্তি পেয়েছি, তৃপ্তির রেটটাই আসলে বেশি। এখানে আমি অন্য কোনো মার্কিং করে আসলে নিজেকে করতে পারবো না, এটা খুবই মানে অপচয় হবে আর নিশ্চয়ই ইনজাস্টিস করা হবে। আমি এই জিনিসগুলোকে কোনোভাবে কোনো মাত্রায় আসলে মানে এইটার যে ফিলিংসটা যেটা, ওটা আমার সারা জীবনের, এটা আমি কোনোভাবেই কাউকে বলে বুঝাইতে পারবো না, কেউ বুঝবে না আসলে। আমি যে ফিলটা পেয়েছি, আমি যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছি, যে তৃপ্তিটা, এটা আসলে কোনোভাবে কোনো মাত্রা দিয়ে আসলে প্রকাশ করার না, কোনো নির্ধারক নেই এটার। কিন্তু হ্যাঁ, সময় অনেক গিয়েছে কিন্তু একটু অপচয় হয়নি সময়। ওকে, আর এবার যদি HR ইন্টারভিউটাই প্রশ্ন করে যে এই কাজ থেকে তোমার নিজের ভেতরে কি কি স্কিল ডেভেলপ করছো বলে তুমি মনে করো? অতি মানবিক হয়ে গেছি, মানুষকে আগে রেখে। আর সবচেয়ে বড় কথা, মানে ওর জুতো আমার জুতোয় আমি পড়েছি, পা গলিয়ে, মানে ওই জায়গাটায় আমি নিজেকে রাখতে পেরেছি। এটা আসলে সহজে আসে না। এমপ্যাথির ভেতর ডিফারেন্সটা, এমপ্যাথির জিনিসটা নিজের ভেতর ধারণ করাটা, এবং সারাক্ষণ সবসময় ওই চিন্তাটাই থাকে যে আমার অপরজন বা রিক্সাওয়ালা, বৃষ্টি হচ্ছে, রিক্সাতে আসছি, ছাতাটা খুলে তার মাথায় আমি প্রতিবার দিবই, কজ আমার কি রিক্সা চালিয়ে যে বাসে নিয়ে যাচ্ছে তার মাথায় ছাতা না রাখলে আমার খারাপ লাগছে। এই যে ব্যাপারটা, বেরই হতে পারি না এখান থেকে কোনোভাবেই না। ছোট ছোট বিভিন্ন ঘটনা। আচ্ছা, অফিসে একটা লোক আসছে, মানে অফিসে বাসারই লোক, কিন্তু সে অফিসে তো ঢুকে গেছে। এখন আমাকে আরেকজন আমার অ্যাকাউন্টস অফিসার বলছে যে আপু, তো এভাবে ঢুকে যাওয়া উচিত হয় না। আমি বলছি হ্যাঁ, ঢুকে যাওয়া তো উচিত হয় নাই, আপনি কিছু বলবেন না? আমি বলবো। আমি একটু ধমক দিব, কেমন জানি লাগতেছে। আচ্ছা, এমন তো না, সে একজনকে বলেই ঢুকছে, এমন সমস্যা নাই। না, আমি বলবো কিছু, আপনি বলেন, বলবো কি বলবো না? ঠিক আছে, আস্তে নরম মানে বুঝিয়ে বলো যেন জিনিসটা না করে। তো ওর মতো করে বলেছে, কিন্তু এই যে একজনকে যে বলতে হবে, বলার ধরনটাও যেন তাকে আঘাত না করে, এই চিন্তাটাও মাথায় থাকে যে আমি বলবো যে এমপ্যাথেটিক হয়ে বলি। আর অনেক ওয়ার্ড তো আছে, চয়েস অফ ওয়ার্ডস হওয়া উচিত। তো এই জিনিসটা চিন্তা করা, প্রতিনিয়ত চিন্তা থাকে মাথার মধ্যে যে আমার দ্বারা অন্য কেউ যেন আঘাত না পায়। তো স্কিল্ড বলবো যে সবই হচ্ছে গিয়ে
আমার মানবিক দিনগুলো হচ্ছে আর একটু বেশি মানবিক করেছে। ওকে, আয়ুব বাচ্চুর একটা গান আছে, তুমি নিশ্চয়ই গান টান শোনো নাকি? গান শোনো না? না অবশ্যই শুনি। আচ্ছা, আয়ুব বাচ্চুর একটা গান আছে যে হাসতে দেখো গাইতে দেখো, যে গানটা, সেটা লাস্টে হচ্ছে দেখো না কেউ হাসি শেষে নীরবতা। মানে হচ্ছে একজন আর্টিস্ট, তার গানে লাখ লাখ মানুষ হাসতেছে, কিন্তু সে তার যখন যে নিঃসঙ্গতা, মানে গানের শেষে তার যে যাতনা বেদনা, সেটা তো আসলে কেউ দেখে না। তো এই যে তুমি এত মানুষকে ই করছো, মানে পিস দিছো, এত মানুষ তোমার কারণে লাইফে একটা চেঞ্জ পাইছে, তোমার লাইফের হাসি, তোমার লোনলিনেস বা তোমার যে বেদনা, সেইটা আসলে সেটা নিয়ে কারা ডিল করে বা সেটা কিভাবে মিনিমাইজ হয়? মানে তুমি যেহেতু মানুষ, তুমি নিশ্চয়ই শুধু হাসি আনন্দে বাঁচো না, তোমার নিশ্চয়ই অপোজিট জিনিসগুলো নিয়েও ডিল করতে হয়। সো তাহলে তোমার বেদনা, তোমার যাতনার ডিলিংসটা কিভাবে হয়? এটা একটা ভালো প্রশ্ন। যাতনা এবং কষ্ট ওই জিনিসগুলো ভোলার জন্য অনেক সময় আমি কিন্তু ডেডিকেটেডলি কাজ করি। তো শ্রুতি লেখকদের জন্য যে কাজ করাটা, শ্রুতি লেখক হয়ে যে কাজ করাটা, ওটা অনেক সময় লোনলিনেস বা আমার কষ্টগুলো ভোলার জন্য আমি করেছি। এটাকে আমি বলবো যে সামটাইমস এটা আমাকে খুব ভালো একটা এনার্জি দেয়, আমাকে মোটিভেট করে। তো ওইখানে কিছু কিছু জায়গায় আমি হেল্পটা পেয়েছি। এখনও মনে করেন যে হ্যাঁ, কষ্ট তো থাকে, লোনলিনেস থাকে, তখন আর কি প্রচণ্ড ব্যস্ত থেকে আসলে জিনিসগুলো ভুলে থাকা যায়। তো ওই জিনিসগুলো ব্যস্ত থেকে ভুলে থাকি, কিন্তু একটা সময় তো এসে মনে পড়ে। তো যেমন খুব ফ্রি থাকি যখন, যেমন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অনেক কিছু মনে পড়ে যে আমাকে এভাবে বলেছিল, এই কথাটা বা এই কাজটা খারাপ হয়েছে, এরকম থাকি অনেক ঘটনা, তখন মনে পড়ে। কিন্তু ওই তো শরীর অনেক ক্লান্ত থাকে, সারাদিন কাজ করে এসেছি, তো ঘুমিয়ে যাই। তো এভাবে নিজেকে ব্যস্ত রাখা এবং ডেডিকেটেডলি কাজ করা, মনে করে যে প্যাশনেট থাকা কাজের প্রতি, তখন আর কি আমাকে সেইভাবে আর কি ভেঙে, আমি আসলে খুব কম ভেঙেছি জীবনে। যদি ভেঙে পড়েও যাই, আমি নিজেকে বলি যে আমাকে ভাঙা যাবে, মানুষের সঙ্গে সহজে ভাঙতে পারবে, তাই আমি মচকাবো না। তা আমি আসলে সেভাবে যখনই ভেঙে পড়েছি, আমি উঠে নিজের ইচ্ছা শক্তিতে, নিজের বলে উঠে বারবার দাঁড়িয়েছি। ওকে, যদি তোমার এই আলাপটা আমরা সামারাইজ করি, সেখানে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে তুমি একজন এমপ্যাথেটিক মানুষ। এখন বাংলাদেশ হচ্ছে একটা খুবই অদ্ভুত জায়গা। এখানে তুমি এই রুমে বসে আছো, হঠাৎ করে দেখা যায় ছাদে একটা এসে বিমান পড়ছে, তুমি বাসার নিচে হেঁটে যাচ্ছ, উপর থেকে একটা ইট খুলে পড়ছে, কিংবা ওভারব্রিজের নিচে যাচ্ছ, গার্ডার এসে পড়ছে। তো বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে কেমিক্যাল বিস্ফোরণ হয়ে 70-80 জন লোক মরে যাচ্ছে। মানে বাংলাদেশের যত পিকুলার কারণে মানুষজন মরে এবং বিভৎসভাবে মরে, মানে সাধারণভাবে মরার এই তো খুবই হয়ে গেছে, মানুষ মৃত্যু যত বিভৎস টাইপ হইতে পারে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে তোমার মতো মানুষের তো মেন্টাল হেলথ বলতে কিছু থাকার কথা না। তোমার তো এই ডিপ্রেশনের ওষুধ খাইতে খাইতেই মনে হয় প্রচুর টাকা চলে যাওয়ার কথা। সো হাউ ইউ হ্যান্ডেল দিস এইটা? আচ্ছা, নিজের কথা কি বলবো, এটা ঠিক, অনেক কিছু নিয়ে আসলে ডিপ্রেশন কাজ করেছে। আমার যেহেতু এমপ্যাথি কম, ফলে আমার এগুলো খুব একটা ডিল করতে হয় না। বাট তুমি যেভাবে নিজেকে পোট্রে করলা, বাংলাদেশ তোমার জন্য বসবাসের জন্য প্রচন্ড অনুপযুক্ত জায়গা। না, আমি এখনো মনে করি কিছু মানুষের জন্য আসলে বেঁচে থাকাটা জরুরি, এবং আমি এটা সবসময় নিজেকে বলে আসছি যে আমাদের প্রত্যেকেরই, শুধু আমার না, প্রত্যেকেরই জন্ম কিছু না কিছু প্রয়োজনে। সেই প্রয়োজনটা খুঁজে বের করাটাই আপনার জীবন। তো আমি জীবনে আমার প্রয়োজনটা খুঁজে বের করার, আমি জানি না এখন খুঁজে পেয়েছি নাকি, বাট মোটামুটি মনে হয় যে এরকমই, এই টাইপের কিছু কাজ করলে হয়তো বা আমি বুঝতে পারবো যে আমার এই কি প্রয়োজন। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সার্টেন মোমেন্ট পর্যন্ত প্রয়োজনীয়তা থাকে দুনিয়াতে। তো তারা ওটা কেউ খুঁজে পায়, কেউ খুঁজে পায় না, কিন্তু খোঁজার চেষ্টা করার মাধ্যমে আপনি জীবনে ভালো একটা অর্থ নিহিত থাকবে, ওটা মনে করতে পারেন। এখন বাংলাদেশের মতো পরিবেশে আসলে বা জায়গায় বসবাস করা, জন্ম নেওয়াটা আসলে দুর্ভাগ্য না, সব কী বলবো, এখনকার পরিস্থিতি দেখলে তো আসলে খুব খারাপ লাগে। কিন্তু আমি বলবো যে না, এইরকম পরিবেশে জন্ম নিয়েছি বলেই হয়তো বা চেঞ্জেসটা ফিল করতে পারি যে কোথায় আসলে পরিবর্তন আনা যায়। এখনও আসলে পরিবর্তন আনয়নের মাধ্যমে আমাদের চেঞ্জটা দেখা, বা মানুষ এখনও ওরকম আছে যারা পজিটিভ চিন্তা করে। তো আসলে নেগেটিভ আমি সাইড দেখি ঠিকই, কিন্তু আমি মনে করি যে ওই নেগেটিভ সাইডটা আছে বলেই আমরা আসলে প্রয়োজন খুঁজে পাই, ফাইন্ড আউট করে সেগুলো সলভ করে সেগুলো বেঁচে থাকার জন্য অর্থ খুঁজে বের করা। অনেক মানুষই আছে এই অর্থগুলোর, এই বেঁচে থাকার অর্থের জন্যই হয়তো বা বাংলাদেশে বসবাস করছে, যে না এখানে বসেই সম্ভব,
অন্য দেশে গেলে ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগতে হবে, সেখানে বাচ্চা কাচ্চা হলেও তারা যে স্কুলে পড়বে ও তো থার্ড কান্ট্রি থেকে আসছে, এই কমপ্লেক্সিটিতে ভুগবে। সেখানে আসলে যা ইনকাম করবো তা দেখা যাবে যে ওই ট্যাক্স সব হেলথ ইন্স্যুরেন্সে যেয়ে ওই বাকি টাকা এইটারই ইকুয়াল আসছে। তো বিদেশে যাওয়ার তো আসলে নিরর্থকতা বলবো, কিন্তু অনেকে বলে, আব্বু যেটা বলে, হ্যাঁ এখানে স্বাস্থ্য ভালো, রাস্তা ভালো, এখানে ময়লা, এখানে স্বাস্থ্যের কোনো নেই, কিন্তু তা না। আসলে সুচিকিৎসা এখানেও হয়, চিকিৎসা হয়, হয়তোবা 2-1 জায়গায় হয়তোবা হেরফের হয়, কিন্তু সব হসপিটাল তো সেম না। তো এরকমই সব সমস্যা আসলে সমাধানযোগ্য, কিন্তু সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমাদের একটু ধৈর্য ধরে সলভ করা উচিত। ওকে, তোমার সাথে আলোচনা মানে অলমোস্ট শেষ। লাস্ট যে বিষয়টা জানতে চাবো সেটা হলো যে তোমার এই আলাপে তুমি বেশ কয়েকবার বলছো যে তুমি ডিফারেন্ট কিছু করতে চাও। সো তোমার এই ডিফারেন্ট ব্যাপারটা আসলে কি? মানে তুমি যদি এই বাকি 30 বছর তুমি যদি বিভিন্ন কোম্পানিতে HR হিসেবে জব করে যাও, সেইটাকেই কি তুই এবং সেখানে বিভিন্ন ভ্যালু অ্যাড করো, সেইটাই কি তোমার ডিফারেন্ট কিছু করা, নাকি তোমার কাছে তোমার ডিফারেন্ট কিছু করার কোনো ম্যাপ রেডি করা আছে? ওটা একটা জাস্ট মানে ইয়ে থেকে বললেই হবে, মানে টপ লাইন থেকে বললেই হবে, মানে এত ডিটেলে না বললেও চলবে। আচ্ছা, একটু ছোট করে বলি যে সংস্কৃত বিভাগ থেকে পড়ে কেউ HR হয় নাই। আমি হয়তো প্রথম HR যে সংস্কৃত বিভাগ থেকে পড়ে হয়েছি, একদম ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমার কাছে মনে হয় যে 10 বছর 12 বছর পর কী হব এটা জানি না, কিন্তু একই লেভেলে থেকে নিজের এই জিনিসগুলো হয়তো বা মানবিক জিনিসগুলো ধরে রাখবো। আর HR এর ব্যাপারটা কি যে নিজেকে ডিফারেন্ট কিছু যে হওয়ার ব্যাপারটা, ওটা আউট অফ দ্য বক্স সবসময় চিন্তা করতাম যে গদবাঁধাভাবে চলবো না। মানে মানুষ যে গতানুগতিক ধারায় চলে, আমি ওই ধারা কোনোভাবেই ফলো করবো না। এই কারণে বাবা যতই বলুক BCS দিয়ে দাও নাই, নো ওয়ারিজ, আমি এই গদবাঁধা একই এতে চলবো না। একটা ফিক্সড প্ল্যান যে এরকম হবে, ওটা আমি ফিক্সড প্ল্যান আমার সাথে যায় না। তো জানি না 10 বছর পর কী হবে, কী দাঁড়ায়, আমি ওরকম ম্যাপিং করি নাই, কিন্তু যাই করব আউট অফ দ্য বক্স হবে। এবং ওটা আমি চ্যালেঞ্জ হিসেবেই নেই যে না এই জিনিসটা ডিফারেন্ট ওয়েতে করব, তাহলে মনে হয় আমি একটু স্যাটিসফাই পাবো। ওইটা ডিফারেন্ট থাকবে, মানে ডিফারেন্ট কিছু করার। তুমি যেহেতু জন্ম নিয়েছো, কোনো একদিন মারা যাবে ব্যাপারে কোনো ডাউট নাই। তো সেক্ষেত্রে তোমার মৃত্যুর আগে মানে তুমি তোমার লাইফে কি কি অ্যাচিভমেন্ট বলো বা অভিজ্ঞতা বলো, মানে যেটা হইলে তুমি মানে মরে যাওয়ার সময় তোমার মনে হবে যে তুমি যে কয় বছরই বাঁচছ, তোমার এই বেঁচে থাকাটা অ্যাটলিস্ট তোমার জন্য মিনিংফুল হয়েছে, এরকম কিছু আছে? মানে আনফিনিশড, যেটা ধরো যে যদি তুমি আজকেই যাওয়ার পথে মরে যাও, মরতেই পারো আজকে যাওয়ার পথে, তাহলে যেটা হবে যে ওই জিনিসগুলো তো আর আসলো না। তো তোমার প্রিভিয়াস লাইফে যা হয়েছে সেটা তো হয়েছে, মানে তোমার নেক্সট লাইফে তোমার এমন কোনো কিছু আসলে তোমার ইয়ের মধ্যে আছে, প্রজেকশনের মধ্যে আছে, যেটা হইলে তুমি আরও কিছুদিন বেঁচে মরার আগে অ্যাটলিস্ট বলতে পারবা যে আমার লাইফটা আমার জন্য অ্যাটলিস্ট মিনিংফুল ছিল। আচ্ছা, আমার খুব কাছের মানুষ, আমার আম্মুর কথাই বলবো। আমি চাই যে আমার আম্মুর কিছু কিছু ছোটো ছোটো ইচ্ছা আছে, ওগুলো আমার আম্মু যদিও সামনে বসে, আমি বলতে লজ্জা পাচ্ছি অনেক বলতে, কিন্তু যেহেতু জিজ্ঞেসই করছেন সত্যি কথা বলতে হচ্ছে যে ইচ্ছাগুলো আমি পূরণ করতে চাই। এবং তার সারা জীবন যে কষ্টটা করেছে এখনও করছেন, ওই কষ্টটা আমাদের কথা চিন্তা করেই করছেন। তো আমি চাই যে সেই ইচ্ছাগুলো, তার স্বপ্নগুলো বা তার ইচ্ছাগুলো তার মুখে হাসি ফোটানোর জন্য ওটা আমি করতে চাই। তো আজকে যদি যার পথে মরেও যায় আমি খুশি থাকবো, কারণ আম্মু আমার সামনে থেকে আমার ইন্টারভিউটা শুনেছে, আমি কী বলছি বা আমি কী কাজ করেছি কখনো শুনেনি, আজকে শুনলো। তো ওটাতেও আমার নিঃসন্দেহে আমি খুশি খুশি মারা যাবো, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আম্মুর এই ব্যাপারটা, আর হচ্ছে আমার একটা ভাগ্নি আছে, ওর জন্য একটু মায়া কাজ করে, তো ওর জন্য কিছু করব হয়তো, বা জানি না কি করব, কিন্তু মনে হয় যে কিছু ওর জন্য ভালো কিছু একটা। আর সমাজের তো সবার জন্যই কিছু না কিছু করেছি, তো ওটা তো সবসময় থাকবে। কিন্তু বলবো যে আশেপাশে যে মানুষগুলো যারা আমার ক্ষতি করেছে বা যারা হচ্ছে আমার ফ্যামিলির ক্ষতি করতে চায় বা করেছে বা আমাকে আঘাত করেছে, তাদের সাথে হয়তো বা একদিন সুন্দর করে কথা বলে বুঝাবো যে এই জিনিসগুলো এরকম না হলেও পারতো, বা আমি এই জায়গায় আঘাত পেয়েছি, কখনো বলা হয়নি, তো সবসময় মানে সরে এসেছি বা বলিনি কিছু, হয়তো জিনিসগুলো বললে একটু মনটা শান্তি পেতো যে না তাদেরকে বুঝিয়েছি এই জিনিসগুলোয় কষ্ট পেয়েছি এবং শেষে বলবো যে তোমাদের ক্ষমা করে দিয়েছি। ওকে, মানে যারা তোমার লাইফে
ডেপ্রিসিয়েশন তৈরি করছে, তাদের সাথে ফেস অফগুলা শেষ করতে চাই আমরা। ঠিক আছে, অ্যাটলিস্ট এটাও তো একটা ভালো ব্যাপার। তো ঠিক আছে মাদিহা, তোমার সাথে অনেকক্ষণ আলাপ হলো, তুমি বসে চা খাও, আমি আলাপ শেষ করি। আমাদের এই যে গল্পগুলো, এই গল্পগুলোর ফাঁকে ফাঁকে আমরা যে ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন বা ইনকোয়ারিগুলো করি, এটার মধ্যে কিন্তু আসলে আমাদের এই সোশ্যাল লাইফের এবং সোশিওলজিক্যাল অনেক আসপেক্ট উঠে আসে। এই যে মারিহার এই গল্পটা, যেখানে সে শুধু এই ভিজুয়াল ইম্পেয়ারদের নিয়ে কাজ করছে, সেটা না, এর বাইরে তার নিজের লোনলিনেস, নিজের সরো, বা এই যে লাস্টে সে যেটা বললো যে যারা তার লাইফে ডিপ্রিসিয়েশন ঘটাইছে তাদের সাথে ফেস অফ করতে চায়, এই সব কিছু মিলে আসলে মানুষের লাইফ। এবং এই জন্যই বাবুল রেশিওর এইটাই সবচেয়ে বড় চার্মিং ব্যাপার, যে হয়তো সেলিব্রিটি না হইলে আমরা এই গল্পগুলো বা এই চিন্তাগুলো কখনোই কোথাও প্রিজার্ভ করি না। সো চিন্তা মিউজিয়াম গড়ে তোলার জন্য বাবুল রেশিওর যে এফোর্ট, সেই এফোর্টে তো চলতেই থাকবে। আজকে মালিয়া আসছে, অন্যদিন অন্য কেউ আসবে, বাট এটা চলতে থাকবে। যারা বাবুল রেশিও দেখেন তারা হয়তো নতুন কিছু এখান থেকে ইনসাইট পাবেন, আর যারা দেখেন না তাদের কথা বলে তো লাভ নাই। সো আজকের মতো আলাপ এখানেই শেষ। ভবিষ্যতে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো গেস্টের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকেন।